সুন্দর করে কথা বলতে হয় সেইটা, আর সেটা আমার বাবা শেখাতেন। আর আমার মা তো ভীষণভাবে আমার মানে রূপ চর্চা করতেন, যেটা তারপরে মা চলে যাওয়ার পরে কোনোদিন করিনি। আমার একটাই জিনিস যে বাবা গ্যারি কুপারের সঙ্গে আড্ডা মারছেন, গ্রেস কেলির সঙ্গে গ্রেস কেলির সঙ্গে নাচছেন, সেই বাবা ওইরকম একটা জায়গায় গিয়ে অতদিন থেকে, এবং কি করতেন, বাবা একটা ফতুয়ার লুঙ্গি পরতেন, গ্রামের সব ছেলে মেয়েদের পড়াতেন। দূরদর্শনে কোনো পরিবর্তন হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম তুমি যখন কাজ করছো? মাঝে মাঝে আমাদের স্পেশাল প্রোগ্রামে ডাকে, তখন যা অবস্থা দেখি পুরো সেট আপে, তাতে খুব দুঃখই হয়। আমরা না সবসময় শিখেছি যে কি বলবো, মানে দর্শক তোমার গুরুজন। স্মার্টনেস একটা ডেফিনেটলি এসছে, কারণ এখনকার ডিরেক্টররা তো অনেক বেশি বিদেশি ছবি দেখে, তার থেকে নেয়ও, সেইটা একটা আছে। কিন্তু সাবজেক্টের দিক থেকে আমি খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। আজকে তোমাদের কাজগুলোর সেরকমভাবে ফিরে যাওয়ার চান্স খুব কম, তারা সময়ের গর্ভে অনেকগুলো হারিয়ে গেছে। এটা কোথাও মন খারাপ করে না? হ্যাঁ, আমার তো খুবই মন খারাপ করে। আমার তো সবচেয়ে বেশি বন্ধুত্ব ক্যামেরা, রোজ রোজ ক্যামেরার সামনে দাঁড়াই না, বা মাঝে মাঝেও এখন দাঁড়াই না, খুব কচিত কখনো বসতে পারি, ক্যামেরাকে মিস করি। আমেরিকায় তো আমরা আজকাল রোজই যাই, আকছার যাই। আমেরিকা যাওয়ার রাস্তাটা আমরা সবাই চিনে গেছি, এখন প্লেনের টিকিট কাটলে সহজেই আমেরিকা যাওয়া যায়। কিন্তু আমেরিকা যাওয়ার রাস্তাটা যে কলম্বাস আবিষ্কার করেছিল, সেই কলম্বাসের প্রতি কৃতজ্ঞতা তো ফুরোবার নয়। তেমনই আমরা টেলিভিশন মাধ্যমে, সিনেমা মাধ্যমে যা যা করে খাচ্ছি, যা যা আমাদের ইএমআই যাচ্ছে গাড়ির বাড়ির, তার পিছনে তার শুরুর ভগীরথদের ভুলে গেলে তো চলবে না। হ্যাঁ, আজকে আমাদের সামনে দূরদর্শনের শুরুর দিকের জন্মদাত্রী, জন্মদাতা কিছু মানুষকে আমরা এনেছি। একজনকে ক্যামেরার সামনে আপনারা পেয়েছেন, আরেকজন ছিলেন ক্যামেরার পিছনে, এবং তার হাত থেকে জন্ম নিয়েছে অজস্র অজস্র স্টার। তার কি নির্দেশক হোক, কি পরিচালক, কি অভিনেতা হোক, তার হাত দিয়ে জন্ম নেওয়া স্টারের সংখ্যা অগণিত। তিনি নিজেই একটা আকাশ, যার বুকে অনেকগুলো স্টার বিরাজমান। এবং আমাদের মানে আমি যাকে প্রথমবার গল্প টেনে দেখেছিলাম বলে সারা রাত জেগেছিলাম, আমার চোখে দেখা প্রথম সেলিব্রিটি, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চৈতালি দাশগুপ্ত এবং রাজা দাশগুপ্তকে। অনেক ধন্যবাদ চৈতালি দি, রাজা দা। নমস্কার সবাইকে, আর তোমাকে অনেক আদর। হ্যাঁ না, কিন্তু তুমি এত সুন্দর করে একটা সূচনা করলে যে খুব ভালো লাগলো। এটা তো সত্যি যে আমাদের দূরদর্শনের জন্ম, আমরা যবে থেকে দূরদর্শন দেখেছি, তখন যে নামগুলো আমাদের চোখের সামনে এসেছে সেগুলো তো তোমরাই। একটু শৈশবে যাওয়া যাক। এই যে তোমার বাচিক, এটা তো এমনি এমনি হয় না, নিশ্চয়ই একটা চর্চা ছিল। না, বাড়িতে তো একটা চর্চা ছিল। চর্চা মানে কি, আমার বাবার একটা খেলা ছিল, সেটা হচ্ছে যে উনি কাজে বেরোবার সময় বলতেন, আজকে আমিও তো স্কুলে বেরিয়ে যাব, তার আগে বললেন আজকে কিন্তু বিকেলবেলা একটা, সন্ধ্যেবেলা ফিরে একটা খেলা খেলবো। কি খেলা না, একটা কবিতা মুখস্থ করে রাখতাম। আমি তো খেলাই ভাবতাম, আমি তো ভাবিনি যে আসলে শেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওইভাবে। এবং আমাকে সকালবেলা দুটো কাগজ পড়তে দিতেন। বাড়িতে একটা স্বাধীনতা বলে কাগজ আসতো, আর স্টেটসম্যান, এই দুটো জোরে জোরে পড়তে হতো। কিছু শেখাবার জন্য, মানে কিছু আমি হব সেসব নয়, কিন্তু একটা মানুষের যে সুন্দর করে কথা বলতে হয় সেইটা, আর সেটা আমার বাবা শেখাতেন। আর আমার মা তো ভীষণভাবে আমার মানে রূপ চর্চা করতেন, যেটা তারপরে মা চলে যাওয়ার পরে কোনোদিন করিনি। আর আমাদের বারান্দা একটা এরকম খড়ির গন্ডি কেটে দিতেন, সেটা দিয়ে সোজা হাঁটতে হতো, মানে ওইটার উপর দাগ ফেলে ফেলে এরকম করে হাঁটতে হতো। পরে তো আমি সেটা দেখেছি, র্যাম্পে সেরকম হাঁটে, ক্যাটওয়াক। পরে সেগুলো তো আমি মানে পরে জেনেছি, কিন্তু ওইসব আমাকে বাড়িতে করানো হতো। আধুনিক কিভাবে, মানে ওরা ভীষণই আধুনিক ছিলেন। আমার মা আর্ট কলেজে, গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তেন, আর বাবা তো এমনিতে একেবারে সায়েন্সের লোক, কিন্তু নিজে ব্যবসা করতেন, আর সাহিত্য প্রেমিক ছিলেন। আর আমার মা শিল্পপ্রেমিক ছিলেন, ফলে দুটোর মিশ্রণ আমার মধ্যে হয়েছে। এবং ছোটোবেলা, সত্যি কথা বলতে কি, আমি যা করি তার জন্য আমার যতটা মানে কি বলবো, আমার যতটা অবদান কথা বলতে বাজে লাগছিল, তাও বলছি অবদান, কিন্তু তাদের অবদান আসলে ওদের জন্যই আমি হয়েছি। মানে তারপর সেটাকে নিয়ে চর্চা বল সেটা আমি করেছি, কিন্তু আসলে ওরাই আমাকে
তৈরি না, এই যে করেছে। মন তৈরি হওয়া সেটাকে কিন্তু লালনও করতে হয়। মানে আমি কিরকম বলছি, আজকে অনেকেই জানে আমি লিখি, হুম। কিন্তু যখন আমি শুরুর থেকে লিখছি, একজনের ফোন আমার কাছে আসতো বা মেসেজ আমার কাছে আসতো, সেটা তোমার। তুমি লেখা, ভালো গান, এগুলোর সঙ্গে সবসময় নিজেকে জড়িয়ে রেখেছো, সময় জড়িয়ে রেখেছি আর এবং লিখতেও সেটা খুব ভালো সমাধির লাগে। সাথে কথা বললেও সবসময় সেটা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে চৈতালিদির সাথে থাকলে এটা অনেক আলাদা লাগে। হ্যাঁ, আমার তোমার লেখা পড়তে ভালো লাগে বলে আমি যেখানেই যখন বেরিয়েছি তখনই পড়েছি। আর ইদানিং কালে তো ওই কত বছর না তারবার খবর যে বইটা পেয়েছিলাম, সেটা তো আমার একটা চোখের প্রবলেম বলে রাজা পড়ে পড়ে শোনা তো, আর হেসে মানে সেদিন ডেলিভারিটা নিয়ে আবার আমরা পড়ছিলাম। খুব ভালো, মজার। রাজা দত্ত এবার ফিল্ম রয়্যালটি বলতে গেলে সেই দিক দিয়ে শৈশবটা, মানে ইন্ডিয়ার প্রথম ডকুমেন্টারি মেকার হরিসাধন দাশগুপ্ত, এবং সেই সূত্রেই একটু কমপ্লেক্সও বটে শৈশবটা, যতটা বলা সম্ভব। তুমি তোমার শৈশব নিয়ে, তোমার শৈশবটা একটু আলাদা অন্যদের থেকে। হ্যাঁ, একদমই আলাদা। বাবা তো কাজের সূত্রে বম্বেতে থাকতেন, আর আমার মানে মামাবাড়ি মানে দাদু ছিলেন লখনৌতে। তো আমার জন্ম হয়েছিল দাদুর হাতে আর কি, লখনৌতে। ডাক্তার ছিলেন। হ্যাঁ, ডাক্তার ছিলেন। তো তারপরে বম্বে চলে আসি মা সঙ্গে। তো তারপরে যে ঘটনা, যেটা নিয়ে এখনো খুব চর্চা হয়, কেন হয় জানি না, যাই হোক সেই সব ঘটলো। তো বাবা আমাকে নিয়ে চলে এলেন কলকাতায়। তো কলকাতায় এসে মজাটা হলো, আমার তখন 6 বছর বয়স। আর আমাদের কলকাতার বাড়িতে আমার ঠাকুমা ছিলেন, আর আমার বড় পিসি 4 ছেলে মেয়ে, তারা আমার ঠাকুমার কাছে বড় হয়েছে, কারণ পিসমশাই ছিলেন কলিয়ারিতে এবং ট্রান্সফারেবল জব ছিল। তো সেই জন্য ওরা সব এখানেই পড়াশোনা করতো, এখানেই থাকতো। তো এই 4 জন আপন ভাই বোন পেয়ে গেলাম আর কি। অভিন্ন হৃদয়। হ্যাঁ। এই 4 জন ভাই বোনের মধ্যে একজনের নাম আমি বলছি, যে দিদি, ওর সোহাগদি। ও বাবা। তো সেইটা একটা বিরাট ফ্যাক্টর, মানে সেটাও অন্যদের থেকে হয়তো আলাদা। আর বাবার সব বন্ধুবান্ধবরা, যেমন আমার বোধহয় 8 বছরের জন্মদিনে রঘুনাথ গোস্বামী বাপের শো করেছিলেন আমাদের বাড়িতে। হ্যাঁ, তো এই ধরনের নানান জিনিস। আর পিসি সব, সরকারের ম্যাজিকটা বলো। হ্যাঁ, পিসি সরকার ম্যাজিক, সিনিয়র পিসি Senior, সরকার। obviously. সিনিয়র, আমার জন্মদিনে। তো এইগুলো আমার বিরাট পাওনা ছিল। আরও আর সেই কতগুলো। লম্বা ভদ্রলোক, হ্যাঁ, লম্বা ভদ্রলোকের বাড়িতে যাওয়া হতো, কারণ বাবুর সঙ্গে আমি, বাবু আর অমিত মানে কিশোর রুমা ঘোটাগুতের ছেলে, আমরা সব সমবয়সী। আমরা মানে বাবারা আড্ডা মারতেন আর আমরা পিলো ফাইট করতাম। হ্যাঁ, ওই তারপর আর সেরকম যোগাযোগ ছিল না। এখনও দেখা হলে তো ঠিকই আছে। অমিতের সঙ্গে বরং পরে আবার বম্বে টম্বে যোগাযোগ হয়েছিল। যাই হোক, তো আমার ওই ওই বয়সে আমার খুব বড় একটা প্রভাব পড়েছিল আমার ছোট কাকার কাছ থেকে, যিনি বুলু দাশগুপ্ত ক্যামেরাম্যান ছিলেন। ক্যামেরাম্যান ছিলেন, বাজপুরে মারা গেছিলেন, এবং যার ফটোতে ওই স্পটটা ফিরে ফিরে আসে। এটা কে বললো? নিশ্চয়ই ওই আমরা সোমা বইটা বলেছে। পড়েছি না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলচ্চিত্র যাপন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে, রাইট। তো ওর কাছে আমার গান শেখা, তারপরে সব কিছুই, মানে খেলাধুলো যা সব কিছু আর কি। তো উনি তো হঠাৎ করে চলে গেলেন, তখন আমার 10 বছর বয়স। এটা প্রসঙ্গে এলো বলে একটু জানতে চাই। বুলু দাশগুপ্ত যিনি, তিনি ক্যামেরাম্যান ছিলেন, তিনি অন দ্য লোকেশনে ছিলেন, শুটিং এ, গাছের তলায় ছিলেন, বাজ পড়ে মারা যান। ক্যামেরাটা কিন্তু বুকে জড়িয়ে, ক্যামেরাটাকে বুকে জড়িয়ে, ওই জন্যই হয়তো হয়েছিল, যার ফলে তাড়াতাড়ি কন্ডাক্ট হয়েছে। এবং তার ছবি যতবার বাড়িতে লাগানোর চেষ্টা হয়েছে, কোন জায়গাটা, এই যে এইখানে, মানে ওর বডি যখন আনা হয় কলকাতায়, তখন এই জায়গায় একটা কালশিরের মতন ছিল, সেটাই হয়তো ইয়েটা, তার বেশি কিছু মানে কোনো উড়ে যাওয়ার না। তো ছবিতে নর্মাল একটা ছবি আমার ছোট বেশি বাড়িতে আছে, সেইখানে এটা হলো কিছুদিন বাদে। আমি তখন HTA-তে কাজ করি, আমি ওই এটা নিয়ে গিয়ে ফ্রেশ প্রিন্ট করিয়ে, প্লাস আমাদের ওই একজন ছিলেন আর্টওয়ার্ক করতেন, ওইসব ইয়ে ঠিক করে দেওয়া বা বন্ধ চোখ খুলে দেওয়া, এসব করতেন আর কি। তো তিনি ওইসব করে দিলেন, আবার তার থেকে প্রিন্ট নিয়ে লাগানো হলো কিছুদিন পরে আবার। এটা মানে ওই বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না আর কি, এছাড়া কিছু বলার না। সত্যি অদ্ভুত লাগে। আচ্ছা,
হরিসাধন বাবু এই শেষ জীবনটা ওরকম জীবন বেছে নিলেন কেন? সব সভ্যতা ছেড়ে গিয়ে, মানে বিদ্যাসাগরের মতন ওরকম একটা সাঁওতালদের মধ্যে, প্রান্তিক মানুষদের মধ্যে। এটা ঠিক উত্তরটা পাইনি, তবে আমার মনে হয় যে বাবা একটু বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন আর কি চারিদিকের ঘটনা ফটনা। তো ওখানে যাবার আগেও রাজপুরে বহুদিন ছিলেন, মানে ওই এখানে, গ্রাম। এই রাজপুরে ছিলেন। তারপরে ওই মানে ইনফ্যাক্ট বাবা যখন মারা যান তখন খবরটা এলো ওখান থেকে অনেক রাতে, শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতন থেকে। তারপরে মানে বাবা যে বাড়িতে তখন থাকতেন, রশিদ বলে একজন কার্পেন্টার, সেই কার্পেন্টার যে ইয়েতে দোকানে কাজ করতো, সেই ভদ্রলোক ফোন করে, সেটাই একমাত্র ফোনের তখন ইয়ে ছিল আর কি। তো তখন তো মোবাইল চালু হয়নি, যাই হোক। তো পরের দিন সকালে আমি, সোহাগদি আর অশোক হচ্ছে ওদের ছোট ভাই আর কি, আমরা গেলাম। ওই ট্রেনে যাওয়ার সময় আমি আর সোহাগদি আর অশোক মিলে অনেক আলোচনা করছিলাম যে মানে বাবা কেন, আমার একটাই জিনিস যে বাবা মানে গ্যারি কুপারের সঙ্গে আড্ডা মারছেন, হ্যাঁ, তারপরে গ্রেস কেলির সঙ্গে নাচছেন, সেই বাবা ওইরকম একটা জায়গায় গিয়ে অতদিন থেকে, এবং কি করতেন বাবা, একটা ফতুয়া লুঙ্গি পরতেন, সব গ্রামের সব ছেলে মেয়েদের পড়াতেন, আর বলতেন আমি যখন মরে যাবো এখানে একটা বেদি করবি, তার উপর তোরা খেলবি। তো সেটা আর করা হয়নি। ওরাই সব মানে ইয়ে কীর্তনের দল জোগাড় করে, ওই মুসলিম ওরা কীর্তনের দল জোগাড় করে বাবাকে নিয়ে গিয়ে পড়ানো হলো আর কি। তো ওইটা একটা মানে ওই যেটা কথাটা বললাম বীতশ্রদ্ধ, মানে এটা মানে হি হ্যাড সিন এভরিথিং, মানে খুব ছোটোখাটো উদাহরণ দিচ্ছি। বাবা তো টাটা একটা বিরাট ছবি করেছেন যেটা খুবই বিখ্যাত আর কি। তো সেই সূত্রে জেআরডি ইত্যাদির সঙ্গে খুবই বন্ধুত্ব, রুসি মোদি। তো বম্বেতে এমনও হয়েছে বাবা গাড়ি করে যাচ্ছেন নারিমান পয়েন্ট দিয়ে, টাটার অফিসের পাশ দিয়ে, বাবার বাথরুম যেতে হবে, বাবা গাড়িটা স্ট্রেট ঢুকিয়ে দিলেন ওদের অফিসে, চলে গেলেন। সেক্রেটারি বাবাকে খুব ভালো করে চেনে, জেআরডির সেক্রেটারি আর কি। জেআরডি তখন নেই, বাবা জেআরডির বাথরুমে বাথরুম করলেন এবং রোলেক্স ঘড়িটা ওখানে ফেলে এলেন। কিছুদিন পরে জেআরডির লোক গিয়ে বাবাকে ওটা দিল। তো এই লেভেলে যিনি অপারেট করতেন আর কি, সেটাই বলছি। সে হ্যাঁ, সেটা সত্যি মানে। প্রথমে থাকতেন পাগলডাঙ্গা বলে একটা জায়গায়, জীবন তুলি বলে এক আর্টিস্ট আছে, তো তার বাড়িতে। তো সেখানে বাবাকে জীবন একেবারে ওই কালো বাড়ির মতো, সেখানে কালো বাড়ির মতো ওইরকম মাটির কালো বাড়ি যে ওই রকম মুরেল করে ওরকমভাবে মাটির বাড়ি বানিয়ে দিল, সেখানে বাবা থাকতেন। কিন্তু এদিকে তো বাবা সাহেব, সেজন্য সেই মাটির ঘরের বাথরুমে আবার কমোড বসলো আর কি। তুমি কিরকম ভাবে পেয়েছো হরিসাধন বাবুকে? আমি হরিসাধন বাবুকে একটা জানতে চাইছি। না, বাবা আমার খুব বন্ধু ছিলেন, আমার সঙ্গে প্রচণ্ড মানে তর্কাতর্কির সম্পর্ক ছিল, ভালোবাসাবাসির সম্পর্ক ছিল। কারণ ও তো কথা বলে না, কম কথা বলে, তাই জন্য বাবা কথা বলতে ভালোবাসেন, আমিও কথা বলতে ভালোবাসি, দুজনের প্রচণ্ড জমতো। আর যত সব পুরনো পুরনো নানা রকম গল্প, মানে যেসব গল্প কাউকে বলতে পারেননি এসব গল্প উনি বলতেন, হ্যাঁ, নানা রকম প্রেমের গল্প ইত্যাদি ইত্যাদি। তারপরে আর বিয়ে করে যাবার পর তো উনি আমায় প্রথমে বললেন, তার আগে তুমি হরিমেশও বলতাম। তো আমি একদিন বাবা ডাকতে শুরু করলাম, বাবা বললেন আমাকে বাবা ডাকছো কেন? আর তুমি আমার বাবাই তো হলে। না না, তুমি আমি হরিদা বলো। আমি অসম্ভব, হরিদা বলতে পারবো না। এইসব নানা রকম হতো, নানা রকম খুনসুটি, মানে কিছু একটা বললেন তো আমি বললাম, সেটা তর্ক করলাম। মানে আমার অল্প বয়সে এখনও করি, কিন্তু তখন বেশি করতাম। কিন্তু বাবাও সেটা আবার মেনে নিতেন। যেমন একটা ঘটনা বলি, সেটা হচ্ছে বাবাদের ওই সন্ধেবেলার আড্ডা যেরকম হতো, সেটা আমার তো পছন্দ হতো না। দূরদর্শন থেকে যখন আমি আসতাম তখন অত লোক, ওই সেই সবাই বসে আছে, সব কিছু গড়াগড়ি যাচ্ছে, এরকম একটা জিনিস আমি দেখতে মানে আমি পছন্দ করতাম না, সেটা আমি স্পষ্ট বলেছিলাম। তার ফলে কী হলো, একদিন সকালে অফিস বেরোবো, দরজা খুলছি শক্তি চট্টোপাধ্যায়। আমি মানে এসব বলবার আগে আমি বললাম, এখন কি করব বৌমা, উনি বৌমা ডাকতেন, কি করব বৌমা, তুমি তো সন্ধেবেলার আশা বন্ধ করে দিয়েছো। না আমি কিন্তু কিছু না না, তোমার হরিদার কাছে শুনেছি, ভোরবেলা একদম অফিস করে, একদম ভোরবেলা এসছেন। হ্যাঁ,
আমার অফিস কি, আমি তারও আগে মানে ব্রেকফাস্ট তৈরি করছি এরকম সময় আর কি, সবাইকে দিয়ে আমি খেয়ে বেরোবো আর কি এরকম। রাজাবোধা ইস্তিতে বেরিয়েও গেছে অফিসে, তখন কাজ করে। আমি ভোরবেলা থেকে তো ওই নাইট ডিউটি করেছেন আনন্দবাজারে, করে এই বাড়িতে এসছেন, কারণ এই বাড়িতে তো আসতেই হবে না যে একবার করে, সেটাই। রাজাদা তুমি চাকরিও করেছো? হুম, আমি 4 বছর এইচটিএতে ছিলাম, হিন্দুস্তান টমসন। এই ক্যামেরার কাজ সংক্রান্তই? না, Creative, ক্রিয়েটিভে আমি ছিলাম ফিল্ম এক্সিকিউটিভ। মানে মানে ফিল্মের সাথে প্রচুর, জড়িত? হ্যাঁ, প্রচুর বিজ্ঞাপনের ছবি হতো তখন। তখন তো এখানে বড় বড় ক্লায়েন্ট সব, ব্রুক বন্ড, ডানলপ, হ্যাঁ, টিস্কো ইত্যাদি সব এইচটিএর ছিল। কিন্তু কাজটা হতো বম্বেতে, এখানে তো সেরকমভাবে Infrastructure, হ্যাঁ ছিলই না। তো পুরো বম্বের অনেক বেশ নামকরা সব ডিরেক্টররা, অনেক মডেলরা, যেমন হ্যাঁ মডেলদের কথা বলো। কিরণ জুনেজাকে আমি প্রথম নিয়েছি। চান্স দিই। হ্যাঁ, মার্গো, ও একটা ক্যালেন্ডারের শ্যুটে এসেছিল আমাদের, কিন্তু আগে কোনোদিন মুভি ক্যামেরা ফেস করেনি। এটা এইরকম সব আছে আর কি, অ্যানা ব্র্যাডমের ইত্যাদি এদের সঙ্গে। তারপরেই তোমার প্রথম ভিডিও মানে, না সেটা তো পরে। হ্যাঁ আমি যখন তুমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা শুরু করলে কোন সালে? 79-এ। 79 না, নিজের না, ছবি, তার আগে তো হ্যাঁ, বাবার কাজ সঙ্গে। ইন্ডিপেন্ডেন্ট কি বলছি, আচ্ছা আচ্ছা, ওটা আমার নিয়ে, তার আগে বাবার কাজ করছি। 76-এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ছবি, বাবা, পুরাকীর্তির সংরক্ষণ। বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, তো বাবার তখন ক্যামেরা করতেন ধ্রুবজ্যোতি বসু, ধ্রুবদা বললেন রাজা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি তো ছোটোবেলা থেকেই বাবার সঙ্গে সব জায়গায়, বাবা ভালোবাসতেন সবাইকে নিয়ে যাওয়ার ইত্যাদি। তো ধ্রুবদা বললেন যে হরিদা চিন্তা করবেন না এরকম। তো একজন ছিলেন মৃণাল গুপ্ত বলে, উনি আইএনসি ডিপার্টমেন্টেই কাজ করতেন, কিন্তু ওনার সাবজেক্টটাই ছিল এইটা। তো উনি খুব গাইড করেছিলেন। তো ওই ছবিটা পুরো আমার বানানো আর কি, পুরাকীর্তির সংরক্ষণ, 76-এ। তারপরে বাবার অন্যান্য কাজ, মিজোরামের কাজ, সেখানে গৌতম ঘোষ কিছু কাজ করেছে, আমি কাজ করেছি, মানে ক্যামেরা এরকম। তারপরে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সেন্টিনারি ফিল্ম। তুমি জানো না বা জানো, কিন্তু তোমার ট্রেনিং ছোটবেলা থেকেই শুরু হ্যাঁ, হয়। হ্যাঁ, যেরকম একদম, প্রেসার একদম। বুড়ো হয়েছে সেরকমই একদম। একই সব ব্যাপার আর কি। আর আমি খুব ছোটবেলার থেকেই না ওই ইয়ের মধ্যে ঢুকিয়ে, মানে যন্ত্রপাতি নাড়াচাড়া। ওই ব্যাগটার ব্যাগ, মধ্যে কালো হাত ব্যাগে। ঢুকিয়ে ইয়ে করতাম, লোডিং। আচ্ছা, এখন তো আর সবের দরকার হয় না। তো সেইটা খুব ভালোবাসতাম। তো সেইটা কাজে লেগেছে কীরকম বলি, আমি ইন্ডিপেন্ডেন্ট যে ছবিটা 79-এ করি, সেটা না হচ্ছে 78-এ করো প্লিজ, কারণ 79-এর মধ্যে বিয়ে হয়েছে, আর তার আগে তুমি গিয়েছিলে বিরসা already মুন্ডার গেছে, শুটিং করতে। হ্যাঁ। বিরসা মুন্ডার উপর একটা ছবি বানিয়েছিলাম আমি এবং আমার এক বন্ধু অনিশ গুপ্ত। আমরা দুজনে, আমরা বেড়াতে গিয়েছিলাম রাঁচি এসব জায়গায়, ফেরার পথে দেখলাম ওর মূর্তি, এটা ইন্টারেস্ট হলো। আর তখন একটুখানি লেফট ইয়ে তো রয়েইছে। তো বই টই পড়ে জানা গেল যে এই ভদ্রলোক মারাত্মক একজন ব্যক্তি। তো আমরা তখন ওই গ্রামে গেলাম, গ্রামে গিয়ে সবাই মুন্ডারি ভাষায় কথা বলে, শুধু একজন স্কুল টিচার ছিলেন, তিনি হিন্দি বলতেন। তার বাড়িতেই আমরা থাকলাম 2-3 দিন, থেকে সব লোকেদের কাছ থেকে জানলাম। মহাশ্বেতা দেবীর বইটা আমি তখন পড়িনি, পড়তে চাইনি নিজে গিয়ে, এবং পরবর্তীকালে পড়ে দেখলাম ওটা ভীষণভাবে ফিকশনালাইজড আর কি। যাই হোক, সে তো হতেই পারে। তো তারপরে এই খেপে খেপে গিয়ে শ্যুট করতাম। তো প্রথম আমাকে গৌতম ঘোষ, ওর একটা বলেক্স ক্যামেরা ছিল 16 হ্যান্ড বাউন্ড, সেটা দিয়েছিল। তো সেটা দিয়ে শ্যুট করে ফিরে এসে যখন ব্লো আপ করলাম বম্বেতে গিয়ে, তখন দেখলাম ভীষণ হেজি। তারপর দেখা গেল লেন্সে প্রবলেম আছে। তো ওটা একটা ওয়েস্ট, মানে ফিল্মের পয়সাটাও গেল, প্লাস যাতায়াত, মানে সব মিলিয়ে লোকেদের। তারপরে আমার এক মানে মার মামারা হচ্ছেন বিমল রায় একজন মামা, তারই আরেক ভাই ছিলেন বিনয় রায়, ফিল্ম ডিভিশনে ছিলেন বহু বছর। তারপরে এখানে একটা স্টুডিও ছিল ওনার। তো সেইখানে ওনার একটা বলিও ক্যামেরা ছিল, বলিওটাও হ্যান্ড বাউন্ড, কিন্তু 35।
তাতে 100 ফিটের ববিনে ফিল্ম ঢোকাতে হতো। তো আমি 1000 ফিটের ফিল্ম কিনেছি, ফিল্ম কিনে সেগুলো তোলার কেটে দিচ্ছি, এরম করে কাজ করা। হ্যাঁ, তো সেই নিয়ে যখন গেলাম ওখানে, আর একটা লেন্স 28 মিলিমিটার, হ্যাঁ 28 মিলিমিটার লেন্সে সব। তো সেই আর কি, মানে ওই ছবিটা করে একটা অন্যরকম ফিলিং হয়েছিল। আর সেই সময় গৌতমও করেছে হাংরি অটাম, তার ঠিক আগে উৎপলেন্দু ছবিটার নাম কি, না 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 মানে একটা শর্ট ফিল্মের কথা বলছি। তো এরকম, তারপর আমার পরেই মানস করলো, মানুষ ভূমি। তো এরকম আমাদের তখন ইন্ডিপেন্ডেন্ট আমাদের খুব হেল্প করেছিল সিনে ক্লাব অফ ক্যালকাটা। ওরা স্ক্রিনিং করতো এবং মানে ভারতবর্ষের বিভিন্ন ফিল্ম সোসাইটিকে পাঠাতো এগুলো দেখানোর জন্য। পয়সা করে কিছু পেতাম না, তো লাকিলি আমার ছবিটা ফিল্ম ডিভিশন কিনে নেয়। তো আমরা একটু অবাক হয়েছিলাম, এরকম একটা জিনিস কিনছে কি করে। তারপর দেখা গেল যে মানে ওকে অ্যাকনলেজ করেছে গভর্নমেন্ট থেকে বিরসা মুন্ডাকে অ্যাজ এ হিরো, ট্রাইবাল হিরো, সেই জন্য ওরা বাধ্য হয়েছে কিনতে। যাই হোক, সেটার জন্য টাকাটা পেয়েছি। আর তারপর সেই ছবিটা 79-এ বিএফজে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড পায়। তখন বিএফজে অ্যাওয়ার্ড একটা বেশ বিরাট ব্যাপার ছিল, মানে ওদিকে ফিল্মফেয়ার, এদিকে বিএফজে, মানে খুবই প্রেস্টিজিয়াস। কিন্তু আমার চৈতালিদি, যেটা তোমার কাছে জানার ইচ্ছে, তোমার সামনে তো কোনো স্যাম্পল সাইজও নেই। মানে দূরদর্শনে এখন যদি কেউ অ্যাঙ্কার হতে চায়, সে চৈতালি হতে চাইবে, বা শাশ্বতী হতে চাইবে। তোমরা তো কলম্বাস, তোমাদের তো আমেরিকা যাওয়ার রাস্তাই জানো না। কিভাবে হলো পুরো ঘটনাটা? আমাকে নিজেকে বলছি, আমাকে খুব একটা যে তার জন্য এফর্ট দিতে হয়েছে তা নয়, কারণ আমি যেভাবে কথা বলি, এখনো বলি, তখনও বলতাম ওই সহজভাবে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমি যেভাবে কথা বলতাম ক্যামেরার সামনে সেভাবেই কথা বলতাম। যেহেতু নাচতাম, স্টেজ ফ্রাইট ছিল না, ফলে আমার কখনো ক্যামেরা, প্রথমে আমি না এই 75-এরও আগে আমি 68-এ দূরদর্শনের, মানে তখন টেলিভিশন বলা হতো, দিল্লি টেলিভিশনে একটা নাচের প্রোগ্রাম করেছিলাম। ছোট ছিলাম, একটা দলের সঙ্গে, শান্তিনিকেতন আশ্রমিক সংঘ বলে একটা দলে আমরা নাচতাম। তো তারা গিয়েছিলাম দিল্লিতে, ওই তখন দিল্লির কি রবীন্দ্র রঙ্গশালা, সেটার ইনগ্রেশন হতো, সেখানে প্রোগ্রাম করেছে। ওরা আবার ডেকেছিলেন টেলিভিশনে, সেখানে করেছে। কাজে আমি যখন এখানে এসে বসলাম প্রথম জুলাই মাসে ক্যামেরার সামনে, অগস্টে শুরু হয়েছে, আমি জুলাইতে প্রথম কাজ করি। তো তখন আমার কিছু মনে হলো না, কারণ আমি তো এই 3 ক্যামেরা সেট আপ দেখে এসেছি। আর তাছাড়া মানে খুব, মানে সবাই খুব মানে আন্তরিক, খুব সুন্দর করে কথা বলছেন। পঙ্কজবাবু তো শুরু থেকেই ছিলেন। হ্যাঁ, পঙ্কজবাবু সবাই শুরু থেকেই ছিলেন। ওরা তো আসলে সবাই রেডিও থেকে এসেছেন, আমি একমাত্র যে, হ্যাঁ শাশ্বতীরও ওখানে বোধহয় গান গাইতো, মানে কেউই নেই যে আমি ছাড়া যে রেডিওর নয়। আমি একেবারেই হ্যাঁ, কিন্তু আমি তার আগে ফিল্ম ক্যামেরা ফেস করেছি। বাবার একটা টি-বোর্ডের ছবি ছিল, ওটা এক্সপোর্ট প্রমোশন, হ্যাঁ এক্সপোর্ট প্রমোশন ছিল, বিজ্ঞাপন। সেইটাতে আমাকে চা খেতে হবে, হ্যাঁ, আর সেটা ক্যামেরা করছে কে, গৌতম ঘোষ। তো আমি প্রথম ফিল্ম ক্যামেরা ফেস করি, তারপরে আমি টেলিভিশন ক্যামেরা ফেস করি। আর আমার যে ধরনের সাজগোজ করতাম, ওটা আমার মাঠ থেকে এসেছিল, একটু নিকেতনী একটা ব্যাপার, একটু ফুল লাগানো, তো সেইটা না আমার মধ্যে ছিল। আমার মানে আমি যাদের দেখে বড় হয়েছি, আমার মায়ের বন্ধুদের, পরের দিন তার মধ্যে একজন আমার নৃত্যগুরু বটে, পূর্ণিমা ঘোষ, এদের দেখে আমি বড় হয়েছি, এবং এরা যেরকমভাবে সাজগোজ করতেন সেটা আমার মধ্যে এসে গেছে, এবং সেই সাজগোজটাই আমি ওখানে করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, উনি আমার গুরুমা। গুরুমা কেন, মায়েরই মতো। মানে আমার মা যখন চলে যান তখন তো আমার 15 বছর বয়স, তখন ওদের বাড়িতেই অনেক সময় থাকতাম। তো সেই জন্য আমি আলাদা করে কিছু করিনি। ওই আমি আমার বাবার কাছে বড় হয়েছি বলে, আর বাবা ভীষণ মানে কমিউনিস্ট ছিলেন, কাজে 4টে জামার বেশি, মানে তাও 4টে জামা কেন, বর্ষাকালে বৃষ্টিতে ভিজবে বলে। তো এই জন্য আমার কেনারও কোনো অভ্যেস ছিল না। আমাকে যে কিছু 4টে নাচের জন্য 4টে ব্লাউজের বেশি থাকবে, তারও মানে সেটা আমি জানতাম না। ফলে
লাল শাড়ির সঙ্গে কালো ব্লাউজ পরে নিচ্ছি, কালো শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরে নিচ্ছি, বা সবুজ ব্লাউজ, নাচের সময় সবুজ ব্লাউজ পরছি লাল শাড়ির সঙ্গে। তো ওরকমই করতাম। তো সেই কন্ট্রাস্টটাই আমি ওখানেও চালিয়ে দিলাম আর কি। প্রথমে তো ইয়েতে বোঝা যেত না, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বোঝা যেত না। আমাদের কালার আসার আগে শাশ্বতী একদিন আমায় বললো, এবার তুই কী করবি, আমাদের ট্রায়াল রান হবে আর কি। তো আমি বললাম, তুমি চিন্তা করো, ভীষণ চিন্তিত, কী করবে, ভীষণ চিন্তা ওর। তো আমি বললাম ঠিক আছে, তুমি এসো না তোমার মতো, আমি আমার মতো আসবো বলে আমি একটা মারুন রঙের শাড়ির সঙ্গে একটা ব্লু প্রিন্টেড ব্লাউজ পরে চলে গেলাম। আর ও যেরকম সমস্ত মিলিয়ে মিলিয়ে পরে সেরকম পরে এলো। তারপর দুজনের আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের ঘরে ওরকম হচ্ছে, টেস্ট হচ্ছে। তারপর ছবি দেখে আমাকে আসতে করছে, এই তোর ছবিটা তো বেশি ভালো লাগছে, আমার থেকে মিলে মিলে গেছে। সেই আর কি, মানে আমি আমার স্টাইলটা সেই যে শুরু করেছিলাম কলেজ ডেজ থেকে, সেইটাই। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, একই জায়গায় দুজন আছো, শেয়ার করছো স্পেস, কারো মতে শাশ্বতী দি বেটার, কেউ বলছে চৈতালি বেটার। এরকম একটা জায়গায় থাকলে যে কোনো লিঙ্গেরই মানুষের একটা সেন্স অফ কম্পিটিশন এবং রেষারেষি এবং সম্পর্কের উষ্ণতা কমে যাওয়ার চান্স থাকে। সেখানে তোমাদের সেই সম্পর্কটা আজও বহমান, আজকেও দুজন একসাথে একটা বই লিখছো, এটা কি করে? এবং কোথাও গেলে আমারও যাবার আছে, ওরও যাবার আছে, ও আমাকে তুলে নিয়ে যায়। বা এটা না আসলে আমাদের প্রতিযোগিতার মানসিকতা কখনোই ছিল না। একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক। তারপরে এমনকি কীরকম হতো বলি, সেটা হচ্ছে যে কোনো স্পেশাল অনুষ্ঠান, আমাদের 9th অগস্টের অনুষ্ঠান বা কোনো স্পেশাল অনুষ্ঠান হচ্ছে, ও টিভি থেকে বললো তো আমার বাড়ি হয়ে তারপর তুই বাড়ি যাই বলে আমাকে বাড়ি নিয়ে গেল, বলে দুটো কাঞ্জিভারম শাড়ি বার করে দিয়ে বলে তুই কোনটা পরবি বল, তারপর অন্যটা আমি পরবো। মানে এইভাবে ও মানে ভাবতো যে আমি কি সাজবো আর কি। তো এই জিনিসটা তখনও ছিল আর এখনও আছে। আমাকে সবাই এই প্রশ্নটা করে, নিশ্চয়ই শাশ্বতকেও করে, কিন্তু আমি বুঝতে পারি না যে মানে অনেক অবশ্য টেলিভিশনের অনেকেই মানে আমাদের তথাকথিত বন্ধু বান্ধবরা অনেকেই রেষারেষি করা মানে লাগাবার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। হ্যাঁ রাজাদা, তুমি কবে দূরদর্শনের সংস্পর্শে টেলিভিশন ডিরেকশনটাই কবে এলে? একদম প্রথম 84-এ ইনফোকম আমি কাজ করেছি ওটাই, ওই মিন্টো পার্কেও তো অফিস ছিল। রবীন ঘোষ, আমি ক্লাস 5 এ করেছি। শরৎচন্দ্রের বাল্য স্মৃতি বলে একটা, আচ্ছা আচ্ছা, নিশীথ ব্যানার্জি বলে একজন হ্যাঁ হ্যাঁ, নিশীথ ব্যানার্জি খুব মানে ফিল্ম ডিভিশনে ছিল। তো সেইখানে ওরা যখন কি নাম ছিল সেই ছোট গল্পের সিরিজটা, সম্পর্ক বলে একটা সিরিজ করে ছোট গল্পের, তাতে 4 নম্বর এপিসোডটা আমি পাই আর কি। রবীন্দ্রের সঙ্গে আমার বহুদিনের যাই হোক। তো ওটা ছিল রমাপদ চৌধুরীর লেখা ওরা দুজন বলে একটা গল্প। তো তাতে অঞ্জন দত্ত আর মমতা শঙ্কর ছিল। সেটা শ্যুট করেছিল রণজিৎ রায়। আচ্ছা, আমি রণজিৎ রায়ের ডিরেকশনেও কাজ করেছি, প্রবল রঙের আলো বলে একটা সিরিয়াল। আচ্ছা, তো সেইটাই আমার একদম প্রথম সম্পর্ক। বাণী বসুর গল্পটা প্রথম। ওহো সরি, এটা সেকেন্ডটা। হ্যাঁ, প্রথম হচ্ছে বাণী বসুর, সব নাম বলে যাই আমি। হ্যাঁ তো ঠিক আছে, বাণী বসুর গল্পটা ছিল মিসেস গুপ্তরা। মিসেস গুপ্তরা তাতে অভিনয় করেছেন চিত্রা সেন। আর মানে মেন রোল হয় চিত্রা সেন আর গোপা আমাদের সঙ্গে কাজ করতো দূরদর্শনে। খুব ভালো ইংরেজি গান গাইতো, দারুণ গান গাইতো। কিন্তু ওকে আমরা যে ওইগুলো তো স্ক্রিপ্ট তো আমার লেখা, কাজে রাজার বেশিরভাগ ছবির স্ক্রিপ্ট আমার লেখা। তো ওখানে স্ক্রিপ্ট লিখলে আমি বললাম জানো তো এটা মনে হচ্ছে গোপাকে খুব স্যুট করবে। ওগুলো হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু ওকে অভিনয় করবে? তো ও তো কিছুতেই রাজি হচ্ছে না, ফোনে না কি যে বলি শান্তান। তারপরে ও করেছিল, ওটাই বোধহয় গোপার একমাত্র অভিনয়, না পরে করেছিলাম আমি জানি না, আমার সঙ্গেই করেছিল আবার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওই গোপা ঘোষ, চিত্রাদি আর গোপা মেন রোল ছিল। তো সেইটা, তারপরে ওরা দুজন, আর আরেকটা করেছিলাম মা হিংসি বলে সুবোধ ঘোষের গল্প। হ্যাঁ,
কারাগারে স্বামীর জন্য হ্যাঁ, বিষ পাঠিয়ে বিষ দেওয়া। পাঠিয়েছিল। ওরে বাবা। সেটা অভিনয় সাংঘাতিক। করেছিল ইয়ে নাম কি সবার নাম? জয়তী জয়তী কেয়ার করি না জয়তী। জয়তী আর সুনীল মুখার্জি। সুনীল মুখার্জি স্বামীটা। হ্যাঁ, তো এই তিনটে ছিল আমার পুরো সম্পর্কটা। সম্পর্ক সিরিজের মধ্যে, তিনটে গল্প আমি করেছিলাম। আর আমার জমা দেওয়া ছিল একটা সিরিজ, সেটা হচ্ছে আব্দুল জাব্বারের লেখা বাংলার চালচিত্র এবং আরও কয়েকটা বই। তো তার মধ্যে থেকে আমি 12টা গল্প বেছে করেছিলাম 13 এপিসোডে, মানে একটা গল্প 2টো এপিসোডে হয়েছিল বলে 13। সেইটা কত 13, 26, 52 হ্যাঁ, হ্যাঁ হিসেবে দেওয়া হতো। হ্যাঁ, তখন শুধু 13ই ছিল আর কি। সোদামাটি নোনা জল, এটার নাম সোদামাটি দিয়ে। নয়, এটা এটা লিখে। কিন্তু সবাই অসুস্থ হয়েছিল না, হ্যাঁ, সবাই একসাথে ডায়রিয়া হয়ে সবাই গামছা পরে ঘুরছে। লঞ্চে। হ্যাঁ, হ্যাঁ। এটা না ওনার লেখাগুলো ছিল দক্ষিণ বাংলার একদম মানে বিভিন্ন ধরনের যে মধু নিতে যায় বা এমনি জেলেরা বা এই ধরনের সব লোকের, বা জুট মিলে কাজ ওয়ার্কার, এইসব নিয়ে গল্প। আমার খুব সেটা ইন্টারেস্টিং লাগতো এবং প্রচুর নতুন লোকজন কাজ করেছে তখন। আর প্রথম 4টে এপিসোড বিবেক ব্যানার্জি শ্যুট করেছিল, তারপরে অমিত সেন বাকিগুলো। আর মোস্টলি আমরা ওই মানে ক্যানিং থেকে আমাদের এক বন্ধু ওখানে ছিল, যার ইয়ে ছিল, লঞ্চ ছিল, ওই সব করে ঘুরতাম ইত্যাদি। তো ওইটা আমার মানে একেবারে সবচেয়ে প্রাণের কাছের একটা জিনিস, যেটা আর কোনোদিন রিপিট হয়নি ওই জিনিস। যেমন আমার 21 পাও রিপিট হয়নি। 21 পাতা আরো পরে, কিন্তু এটাতে আমি বলছি রেফারেন্সই আসছিলাম। হ্যাঁ, হ্যাঁ। বাণী বসুর আর সাথে এটাতে তোমার মানে একটা- খরা লাবণী তখন কিছুই কোনো কাজ মানে হয়তো একটা করেছে কি দুটো করেছে, ওরা সবাই প্রথম রীতা কয়রাল সব মানে এমনিতে অনামীয় তো অনেকেই আছে খুব ভালো। প্রদীপ ব্যানার্জি বলে একজন ডাক্তার বন্ধু ছিল আমাদের, সে অনেকগুলো কাজ করেছে রাজার। কিন্তু এরাও সব মানে যাদের নাম বললাম তারাও সব তখন প্রথম দেবেশ হ্যাঁ, দেবেশ হ্যাঁ, রায়চৌধুরী। হ্যাঁ, ওর। ও ইয়ে এটা স্ক্রিপ্ট করেছিল জিৎ সরকার। আচ্ছা, তোমার হাত থেকে এক্স্যাক্টলি কতজন ডিরেক্টর বেরিয়েছে? অভিনেতা আমি পরে গুনছি। ডিরেক্টর বেরিয়েছে। এটার আগে আমি একটা কথা বলছি, একসময় ভীষণ চালু ছিল এই রাজা দাশগুপ্তকে অ্যাসিস্ট করতে হবে, রাজা দাশগুপ্তকে অ্যাসিস্ট করলেই সে ডিরেক্টর হয়ে যাচ্ছে। মিলন রায়চৌধুরী, অভিজিৎ দাশগুপ্ত, শঙ্খ তো শঙ্খ ঘোষ, সুবীর চন্দ, এই 4 জন। বাকিরা কেউ আসেনি, মানে এদিকে একজন নাটকের দিকে চলে গেল, মলয় মিত্র। এই 21 পাটা নিয়ে একটু তুমি বলো। ওরকম সিরিয়াল আর তো মনে হয়নি। 21 পা ব্যাপারটা আমার কাছে আসে, মানে আমি ভুলে যাই। কার নাম বলো? না, যে আমার যে প্রডিউসার ছিল সৌমিক চট্টোপাধ্যায়, কেউ ডিরেক্ট করেছে। ও বাবাকে আমরা চিনতাম, ওর বাবা অমিতাভ চট্টোপাধ্যায়ের বই সত্যজিতের উপর খুব বাবার বন্ধু ছিলেন। তো ও একদিন এরকম এসে আমার সঙ্গে আলাপ করে বলল যে এরকম জি আসছে, তো সেটা তার জন্যে তখন আলফা বাংলা নাম নিয়ে আসছে। তো আমি একটা অ্যাপ্লাই করেছি ওখানে, বাণী বসুর 21 পা। তো আমি শুধু এটুকুই জানতাম যে সেই পুজোয় ওইটা বইটা বেরিয়েছে এবং খুব পপুলার। তো এটুকু চটি বই পড়ে ফেললাম, ব্যাস লেগে পড়লাম। ওখানে তো সব নতুন, মানে একমাত্র রত্নপ্রিয়া ছাড়া মেন রোলগুলো নতুন নাম বলো এখন। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়, তারপরে এই 3 বোনেরা। হ্যাঁ, এই 3 বোনেরা না আগে টুকটাক করেছে, বিদিশাই সবচেয়ে বড় রোল এখানে, ইমন বলে যে চরিত্রটা। আর নয়নতারা কি ভুলে যাচ্ছি, নয়নতারা দত্ত। তারপরে পরে ও তো বম্বেতে গিয়েও কাজ করেছে। আর একমাত্র রত্নপ্রিয়া হচ্ছে যে ইয়েতে করেছিল বলো, এই সুনীলদার গল্পটা সেই সময়তে বিন্দুবাসিনী। ও ছাড়া বাকি সবাই, দুর্বা ঘোষ মানে
আমাদের অলোকনন্দা রায়ের মেয়ে দুধ বা ওরা নাটক টাটক করতো কিন্তু তারপর আরো কয়েকজন আছে যেমন জয়জিৎ পরে, না জয়জিৎ ওইটাতে নয়, পরের স্বপ্ন নীলে। হ্যাঁ না, আমি এর কথা বলছি, শান্তির কথা বলছি। ও শান্তি, হ্যাঁ শান্তিও তো প্রথম আসে। করবে না কিছুতেই অভিনয়, কেন স্টেজে করবে শুধু? না পাবো হচ্ছে পারবে না, মানে শান্তিকে আর ওই বুকে মানে ক্যারেক্টার মানে নির্বাচনের কাজটা মোটামুটি আমার ছিল। তাই একটা নাটক দেখতে গেছি ওদের বুবুতাদের মানে অরিজিৎ গুহদের নাটক, সেইখানে শান্তিকে মনে হচ্ছে যে এটা চলবে। তারপরে ও যে অ্যাপ্রোচ করতো, না ওইসব আমি পারবো না বলেছিল। তারপর তো শান্তির প্রথম কাজ। তোমার একটু দূরদর্শনের শুরুর দিকের পরিবেশটা নিয়ে বলো, যে তোমরা যখন কাজ করতে যেতে কি হতো, আলোচনা কি হতো, কিরকম ছিল বিষয়টা? আমরা না প্রথমে যখন রাধা স্টুডিওতে ছিল তখন একদম তৈরি হচ্ছে তো একটা খুব ঘরোয়া পরিবেশ ছিল, মানে প্রত্যেকে। আর আমি মানে এখন দেখা যায় যে 75-এর সবচেয়ে পরে আমি রিটায়ার করছি, কাজে বুঝতে পারছি আমি হয়তো সবচেয়ে ছোট ছিলাম। তো সবাই খুব কেয়ারিং ছিল, মানে আমাদের না কখনো মনে হয় না, আমার মনে হচ্ছে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাচ্ছি। আমার তো একটা হেঁটে চলে যেতাম, কাছে ছিল। আর প্রত্যেকের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল। আমি না কোনো মানে ওই বলে না কর্মক্ষেত্রে কাজ মানে নানা রকম বাধা সৃষ্টি হয়, সেসব কিন্তু আমাদের খুব একটা কিছু হয়নি। বরং আমি বলবো যে সেই মানে গাঢ় সম্পর্কগুলো একটু হালকা হয়ে গেছে ওখানে বড় বাড়িতে, মানে দূরদর্শন ভবনে গেছি। এবং তখন অনেক লোকজন, অনেক কিছু, তখন একটু ছাড়া সম্পর্ক হয়েছে। কিন্তু এমনিতে তো কিছু লোক থাকবেই যারা নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, নানা রকম বিরুদ্ধাচরণ করবে, যে কোনো থাকে, সেইগুলো তো আমি জানি যে সব জায়গায় হয়, সেগুলোকে কাটিয়ে ওঠা। এটা বিভাস চক্রবর্তী একটা মানে এখানে যখন আমি ছোটো ছিলাম তখন এটা নিয়ে শিখিয়েছিলেন। ছোটোই মানে কলেজে পড়তে তো এমনি তো পুরোই আমি কাজ করতে করেছি। সেটা হলো কারোর আমার না ভীষণ কান্না পেত কথায় কথায়, আর কেউ কিছু বলেছে ভীষণ মানে চোখ দিয়ে টর্চ করে বিভাসদা বললেন আমাকে ঘরে এসো, ওর নাটকের ডিপার্টমেন্ট দেখতেন। তা বললেন তুমি সমুদ্রে গেছো? আচ্ছা প্রত্যেক বছর বাপের সঙ্গে যাই এই বলেছে। তাহলে তো তুমি সমুদ্রের ঢেউ কীভাবে কোথায় জানো? আমি বললাম হ্যাঁ জানি, ছোটো ঢেউ হলে লাফিয়ে উঠতে হয়, আর বড় ঢেউ হলে মাথাটা এরমভাবে নিচু করতে হয়। বললো এটাই করবে, কোনো কথা তুমি যদি শোনো কানের শোনা ঢুকবে, ওই এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করবে, এটা হবে না। তুমি ওইরকম করে ছোটোটাকে ওপর দিয়ে যাবে আর বড়টাকে তুমি মাথা নিচু করে যাবে। এইটা যে কি একটা সাংঘাতিক কথা, এটা আমি সারা জীবন দেখেছি যে আমার খুব কাজে দিয়েছে। একটা একবার প্রশ্ন আসে যে রাজাদা তুমি ডিসাইড করে নিয়েছো তুমি ক্যামেরার পিছনে থাকবে, তুমি ক্যামেরার সামনের মানুষ তো হয়ে গেছে আমার তো, মানে আসলে তো আমাকে ডাকা হয়েছিল, মানে আমার তো পঙ্কজদা যাদবপুর করিডোরে দেখে আমাকে সিলেক্ট করেছিলেন। কিন্তু তাও যখন দিনের পর দিন রাস্তায় বেরো, তখনকার যুগ বলছি, সেলফির যুগ না, চৈতালিদির দিকে লোক ধেয়ে আসছে, তোমার দিকে আসছে না, এটা কখনো পুরুষ হিসেবে কখনো না ওরকম নয়? আমি খুব মজা পেতাম, নানান রকম তো আসতো না। এই বাচ্চাদের কথা বলো। হ্যাঁ বাচ্চাটাকেও সব জায়গায় বলি। একটা বাচ্চা বলেছিল আমার মিনি বাসে বসে, আমি কিন্তু নর্মাল মানে এমনি ট্রান্সপোর্টে যাতায়াত করতাম, তখন সেলিব্রিটিদের মধ্যে এরকম ব্যাপারটা ছিল না যে গাড়ি লাগবে, ছিলই না। এমনকি আমি বলছি বিরসা হবার সময় আমাদের না রাত্রে গাড়ি দিত কিন্তু সকালে গাড়ি দিত না। বিরসা হবার সময় আমি সাউথ এভিনিউ থেকে কিন্তু মিনি বাসে করেই অফিসে গেছি। সুনীল মুখোপাধ্যায়কে আমরা কত বাসে দেখেছি সন্তোষপুরে, যে দেখতেনি। হ্যাঁ না, একটা বাচ্চা আমার পাশে মিনি বাসে বসেছে, এখান থেকে তখন টালিগঞ্জ থেকে ছাড়ে মিনি বাস, বসেছে, ওর মা পেছনে বসে। হঠাৎ ও আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে এরকম করে খোঁচা দিচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে এসেছি, তো বলছে তুমি মানুষ, তাহলে আমাদের টিভিতে ঢোকো কি করে? এটা আমাদেরও ছিল, আমাদেরও ছোটবেলায় মনে হতো এইটুকুনি টিভিতে ঢুকছে কি করে। তো এরকম মানে এটা তো একটা মানে ছোট বাচ্চা বলছে, কিন্তু বড়রাও নানান রকম মানে আর ভালো লাগে। আমি একটা জিনিস মনে করি, ঠিকানা জেনে চলে এসেছে, ঠিকানা জেনে বাড়িতে চলে এসেছে। হ্যাঁ দু একজন তো দেখা করতে এসে ওরকম তো হয়েছে, আগে হতো। আর তখন অটোগ্রাফ নেওয়া, তখন তো সেলফি ছিল না,
মানে এটাতে একটা গল্প বলি, সেটা হচ্ছে একটা অনুষ্ঠানে আমার সঞ্চালনা, তাছাড়া কবিতা পড়ার এরকম একটা কিছু ছিল, করে আমি মানে গ্রিন রুমে বসেছি। ওই অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় গান গাইতে এসেছেন। তারপরে হেমন্ত দাও বসেছেন, বাবার সূত্রে আমার সঙ্গে খুবই যোগাযোগটা ছিল। তাছাড়া এত তো আসতেন অনুষ্ঠান করতে। তো একটা সময় দেখছি হেমন্ত দার সামনের ভিড়টা চলে গেছে, আমার সামনে ভিড়টা তখনও রয়েছে। হ্যাঁ, আমার না ভীষণ খারাপ লাগলো, নিজের একটা লজ্জা লাগলো। তারা বেরিয়ে যাওয়ার পরে আমি বললাম, হেমন্তদা কি বাজে, মানে এই টিভিতে দেখে বলে আমাকে এতগুলো সই করতে হলো, আমার ভীষণ খারাপ লাগছে। তুই কি লিখিস রে, পুরো নামটা লিখিস? আমি বললাম হ্যাঁ। যখন বেশি ভিড় দেখবি তখন শুধু চৈতালি লিখবি। আমি শুধু চৈতালি সই করি এখন। উনি কিন্তু হেমন্ত লিখতেন, বেশি ভিড় থাকলে মুখোপাধ্যায়টা লিখতেন না। আর তখন থেকে আমি কিন্তু চৈতালি সই করি, আর কোনো সারনেম ইউজ করি না। আগে তো সেন ব্যবহার করতাম, তারপরে দাশগুপ্ত, কিন্তু কোনোটাই আর ব্যবহার করি না। আমার সইটা শুধু চৈতালি। তার চৈতালি, হ্যাঁ, বাংলা চৈতালি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের থেকেও বয়স্ক লোক, কিন্তু 2-1 দিন আগে হয়েছে, আপনাকে না ছোটবেলা থেকে এটা তো হয়, সবারই ছোটবেলায় তুমি ছিলে। এটা একটা প্রায় দিনই হয়, মানে অনেক বয়স্ক লোকেরা, আমি বুঝতে পারছি উনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু উনি আমাকে ওই কথাই বলছেন, ছোটবেলা থেকে দেখেছেন। তোমার এই টেলিভিশন করতে করতে কবে মনে হলো যে এইবার একটা ব্রেক নেওয়া দরকার, বা কবে মনে হলো যে আর ভাল লাগছে না? কখনো মনে হয়েছে? কার, আমার না তোমার? ও রাজা, হ্যাঁ হ্যাঁ। 1982-তে তখন শীর্ষেন্দুদার আশ্চর্য প্রদীপ গল্পটা আমি ওনার সঙ্গে কথা বলে তারপর এনএমডিসিতে জমা দেওয়া হয়। ওই স্ক্রিপ্ট লিখেছিল এনএমডিসিতে। তখন স্ক্রিপ্ট কমিটি অ্যাপ্রুভ করলো, সেটা আমি এখানেও খবর পেয়েছি। এনকেজি ছিলেন না, লিখতেন, মানে নির্মল কুমার ঘোষ, মানে নামকরা জার্নালিস্ট ক্রিটিক, উনি আমাকে খবর দিলেন, তোমার তো দারুণ স্ক্রিপ্ট দেখলাম আমরা, ইত্যাদি থ্রু হয়ে গেছে। এবার যাবে ওদের ওখানে যে আলটিমেট কমিটি যারা ডিসাইড করবে যে হ্যাঁ এটা দেওয়া যাবে কিনা ছবিটা, তাতে শ্যাম বেনেগল, গোবিন্দ নিয়াল নেই, আর বাসু ভট্টাচার্য, আর এখান থেকে গিয়েছিলেন তরুণ মজুমদার। তো এইটা আমি জেনেছিলাম যে এরা আছে। হ্যাঁ, তো তরুণ মজুমদার ফেরার পর আমি গিয়ে জিজ্ঞেস করেছি যে কী হলো। বলো যে জানো, তোমার গল্পটা এত ভালো লেগেছে সবাই বলছে যে ও বাংলায় না করে যদি হিন্দিতে করে, হ্যাঁ তাহলে তখন তো নাসির ফাসির এদের নিতে পারবে, হ্যান ত্যান ইত্যাদি। সেটাই ওখানে আলোচনা হয়েছে যে আমাকে বলা হোক যে হিন্দিতে করো। আর মোটামুটি ওখানে সবাইকেই আমি চিনি আর কি, মানে কাজের সূত্রে গোবিন্দকে এবং বাসুদা আমার সম্পর্কে জামাইবাবুগণ, আর অনেক আমার ভাগ্নে হয়। তো যাই হোক, তো উনি বললেন যে এরকম চাইছে, তো তোমার কাছে বোধহয় চিঠি আসবে। সেরকম কিছুদিন পরে এলো চিঠিটা। আমি বললাম আমি হিন্দিতে ছবি করব না। এই যে প্রথম একটা স্টুপিডিটি আমার আর কি, হিন্দিতে আমি ছবি করবো, আমি বাংলায় করবো। তো এই অবস্থায় কেন করলেন? নানান রকম বোকামি থাকে না, মানে বাংলা, আমি বাঙালি, আমি বাংলায় করবো। মজার ব্যাপার, সেই সময় কিন্তু আমি রেগুলার বম্বে যাতায়াত করছি এই যে বিজ্ঞাপনের ছবির জন্য। তা সত্ত্বেও আমি এই কথাটা বললাম। আমি কিরকম একটা মাথার মধ্যে ঢুকে গেছে গল্পটা, একটা কিছু ভেবে, হ্যাঁ এইসব আমাকে পাঠ দেবে বলেছিল বাংলাটা। এই সময় হঠাৎ শুনলাম যে জোছুনদাদের টিম, তাতে তো সমরেশ মজুমদারও ছিলেন, অরিজিৎ গুহ ছিলেন, সোনেক্স, ওরা হিন্দি রাইটস নিয়েছে। আরেকটা কথা, তখন চেয়ারম্যান ছিলেন এনডিসি ঋষিকেশ মুখার্জি। তুমি তো ছোটোবেলা থেকেই চিনি, বাবার খুবই বন্ধু, বাবার সঙ্গে কাজও করেছেন। ঋষি কাকু আমাকে বললে, এসেছিলেন ওই সময় কলকাতায়, আমাকে বললেন যে তুমি এরকম বোকামো করছো কেন, করো এটা হিন্দিতে, হ্যান ত্যান। তো আমি তখন একটু রিকনসিডার করার মুডে আছি।
যে হ্যাঁ যখন বলছেন এরমভাবে একটা অফার আর বিরাট বাজেট হবে ইত্যাদি, ভাবতে জাস্ট শুরু করেছি সেই সময় খবর পেলাম যে সোনেক্স হিন্দি রাইটস কিনেছে। তার মানে আমি আর রাইটস নিতে পারবো না শিশুদের কাছ থেকে। তো শিশুদের গিয়ে বললাম, শিশুদের এটা কি করলেন, আমাকে তো একবার বলবেন যে শিশুদের সঙ্গে আমার নানান ব্যাপারে বহুকালের বন্ধুত্ব আর কি। তুমি না ওরা তো বললো যে আমি সই করে দিলাম, ব্যাস বন্ধ। অনেক বছর পর অনেক আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এটা করবে না, এটা করার তো প্রশ্নই। বলে তাহলে আমি বাংলা রাইটস ওনার কাছ থেকে নিয়ে করবো বলে ও করলো। এইটা হওয়াতে আমার কাছে একটা সেটব্যাক হয়েছিল, কিন্তু আমি পরপর সিরিয়াল করে গেছি, মানে ঘাড়ে ঘাড়ে করে গেছি, থামিনি। সেইটা একটা বিরাট ফ্যাক্টর ছিল, বিজ্ঞাপন সব কিছু মিলিয়ে। আর টেলিফিল্ম একদম ফার্স্ট লটের দূরদর্শনের যে টেলিফিল্ম, তাতে রীনাদি পেয়েছিলেন, সত্যিবাবু তো পেয়েছিলেন, আর আমি পেয়েছিলাম সেটা দিব্যেন্দু পালিতের মুখগুলি বলে একটা গল্প। কিন্তু ওইখানকার একজন মানে অফিসার তিনি মনে করেছিলেন যে এটা, আমি বলেছিলাম এটা মিনিমাম 70 মিনিট হলে কি এটা একটা ফিচারের ইয়ে পায় আর কি, সার্টিফিকেট পায়। তখন বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করা যায় ফর অ্যাওয়ার্ড ফেস্টিভ্যাল। তো উনি কিছুতেই রাজি না হয় ওটা 45 মিনিট করে দিলেন। যাই হোক, ছবিটা হওয়ার পর উনি বললেন না এটা তো আরও অনেক বড় হতে পারত। তখন তো আর হতে পারতো বলে কথা নয়। তো ওইটা খুবই মানে খুব ভালো রিভিউজ পেয়েছিল। আমরা ম্যাক্স মোডে শো করেছিলাম, রাজুদা নিজেই মানে এসবি রহমান নিজেই ইংরেজি রিভিউ করেছিলেন এবং অনেকে করেছিলেন, খুব ভালো রিভিউ, স্বপন মল্লিক টেলিক সবাই পেয়েছিল। ইনফ্যাক্ট লেসবিয়ান সম্পর্ক নিয়েও তো ইটিভি টেলিফিল্ম তোমার দোকা যেটা কাজ, সেটা সেই সময় খুবই হ্যাঁ ওটাই ওই ব্যাপার নিয়ে ওটাই প্রথম। যদিও কৌশিক ক্লেম করে ওর উষ্ণতার জন্য, ওটাও ওই প্রায় একই সঙ্গে একটু আগে পরে যাই হোক। তো আমরা আর কি আমরা দুজন করেছিলাম। না এই যে মুখগুলি, এটা বৃদ্ধাশ্রম নিয়ে গল্প, কেতকী দত্ত অভিনয় করেছিলেন। এটা এখনো কোথাও দেখালে টাকালে না, মানে বা মাঝে মাঝে দূরদর্শন তো দেখায়, সবাই খুব ইয়ে করে। দূরদর্শনে কোনো পরিবর্তন হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম তুমি যখন কাজ করছো? এটা জয়িতালির দিকে জিজ্ঞাসা আমাকে। আচ্ছা, পরিবর্তন তো হয়েছে ভালোর দিকে না খারাপের? না, আমি তো শুনি এখন কিছুই তেমন হয় না। হ্যাঁ, আর মাঝে মাঝে আমাদের স্পেশাল প্রোগ্রামে ডাকে, তখন যা অবস্থা দেখি পুরো সেট আপে, তাতে খুব দুঃখই হয়। আমরা খুব ভালো সময় কাজ করেছি এবং আমি পরপর প্রচুর ইন্টারভিউ প্রোগ্রাম করেছি, যেগুলো ওদের এখনো দেখায়। হ্যাঁ, প্রচুর করেছে। কিন্তু ওরা তো আমাকে মানে ওটা তো ওরা কোনো রেকর্ডিং আমাকে দেবে না। পরে যখন টেলিকাস্ট হয়েছে তখন আমি কিছু প্রোগ্রাম নিজের মত করে রেখেছি, নিজে রেকর্ডিং করে রেখেছি টেলিকাস্টের সময়। কিন্তু বহু আমার জিনিস নষ্ট হয়ে গেছে। আমার ডকুমেন্টারিজ করেছি, কিংবদন্তির বিষ্ণুপুর বলে একটা ডকুমেন্টারি করেছিলাম ওই বিষ্ণুপুরকে নিয়েই, কিন্তু এমনি শুধু টেরাকোটা টেম্পলস না, এটা লেজেন্ডস যেগুলো আছে সেগুলো নিয়ে, গল্প নিয়ে। আমাদের সঙ্গে মানে যিনি এটা করেছিলেন, মানে এই স্ক্রিপ্টটা করেছিলেন উৎপল চক্রবর্তী বলে, তিনি ওটা দিয়ে বিলুপ্ত রাজধানী বলে একটা বই আছে ওর। তো সেই বিলুপ্ত রাজধানী থেকে আমি দুটো করেছিলাম, একটা গৌড় পান্ডুয়া নিয়ে আর এইটা। তো এই গল্পগুলোকে নিয়ে খুব ইন্টারেস্টিং ছিল। কিংবদন্তির বিষ্ণুপুর বিদেশি ফেস্টিভ্যালেও গিয়েছিল, কিন্তু সেসব কিছুই রাখেনি দূরদর্শন। আর পরবর্তীকালে কষ্ট হয় না? খুবই কষ্ট হয়, খুবই। কত পুরনো অনুষ্ঠান যে নেই, মানে সকলেরই নেই, পঙ্কজদা অভিজিৎ অনেকেরই নেই, আর আমার তো নেই। আমি পরের দিকে যা রেখেছি সেইগুলোই আছে। মা ও মেয়ে বলে একটা সিরিজ করতাম, সেগুলো অনেক পরে। কিন্তু কত বিখ্যাত লোকের সাক্ষাৎকার, সেসবগুলো কিছুই নেই। কুরোসাওয়ার সাক্ষাৎকার, হ্যাঁ সেটাও তো নেই। কুরোসাওয়ার সাক্ষাৎকার নেই। আর পরিবর্তন তো যখন প্রাইভেট চ্যানেলেরও পরিবর্তন, তো চারিদিকের পরিবর্তনটা ওখানে মানে এমন ওই হাওয়াটা ওদের মধ্যে লাগলো যে ওরাও 31st নাইটের প্রোগ্রাম বা ওরকম কোনো প্রোগ্রাম সেই মানে
কম্পিটিশনে নামতে হলো, এবং অদ্ভুত অদ্ভুত মানে একটু নিম্ন রুচির প্রোগ্রামও হতে থাকলো, এগুলো হয়েছে। আমি সে মানে তাই জন্য আবার যে যে প্রোডাকশনটা করেছি তার সঙ্গে বিয়ে করতাম, এটা কিন্তু অপসংস্কৃতি হলো, সে আবার আমাকে বোঝাচ্ছে, এইসব নিয়ে ক্যান্টিনে খুব তর্কাতর্কি করতাম, কিন্তু যা হবার তা তো ততক্ষণে। এই এখনকার যে অ্যাঙ্কারিং, এখনকার নিউজ অ্যাঙ্কারিং যদি তোমায় করতে বলে আমি সেটা করতে পারবে? না, একদম পারবো না, কারণ আমি তো উদ্ধতভাবে কথা বলতেই পারি না, 1 নম্বর। দ্বিতীয়ত চেঁচিয়ে চেঁচিয়ে আমরা না কিসের কুসুম বলে যেতে পারবে। মানে আমি ভাবি, আমি আর শাশুড়ি যাওয়ার সময় আলোচনা করি, ও বলে হ্যাঁ রে আমাদের কি ওরা দেখেনি, আমি করলে কি হবে, হয়তো চ্যানেল থেকেই বলে তাই করে, তাও হতে পারে। আমাকে সেদিন একটা পডকাস্টার্স রাউন্ড টেবিল হয়েছে, আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কাদের ইন্টারভিউ করার চেষ্টা, মানে কাদের মতন করে ইন্টারভিউ। আমি বলছি যেগুলো দূরদর্শনে দেখতাম সেরকম ইন্টারভিউ করার চেষ্টা করি, আর সিমি গ্যারওয়ালের রাধেবু করার চেষ্টা করি। আমি একদম চেষ্টাই করি না আজকালকার ইন্টারভিউ করার, এমন ভালো লাগে মানে কিরকম ইন্টারভিউয়ের কথা বলছে, তখন থামিয়ে দিয়ে আরেকজনের কাছে চলে গেল, এটা তো রয়েছেই। তাছাড়া ওই উদ্ধত ভঙ্গি কেন? আমরা না সবসময় শিখেছি যে মানে কি বলবো, মানে দর্শক তোমার গুরুজন, তুমি দর্শক যদি এখানে থাকে তুমি এখানে আছো, মানে তাই জন্য তাকে যেরকম আমরা বড়দের সঙ্গে কথা বলি বা গুরুজনদের সঙ্গে কথা বলি, সেই ভঙ্গিটা। আর এমনিতেই বিনয় তো প্রত্যেক মানুষের দরকার, সেই জন্য ওইগুলো আমি নিতে পারি না আর কি। ডিরেকশনের কি চেঞ্জ দেখছো এই উইথ টাইম? এখন ক্রাফটে কি চেঞ্জ দেখছো? তুমি তো এখনো জড়িয়ে আছো, নিজে করো বা না করো জড়িয়ে তো থাকছো অনেক কাজের সাথে। আমি নিজে করেছি তোমার সাথে। হ্যাঁ, ওই ওইটাই শেষ। তারপর আর এর মধ্যে না, যেটা দেখি এখন অনেক বেশি স্মার্টনেস এসছে আর সহজ হয়ে গেছে তো ব্যাপারটা। মানে আমাদের সময় সেই ফিল্ম ক্যান হাতে নিয়ে দৌড়তে হতো, বা এডিটিং করার সময় স্প্রকেট ছিঁড়ে গেল আবার নতুন করে প্রিন্ট করা। তো এই যে পুরো ব্যাপারটার মধ্যে না একটা অদ্ভুত হ্যাঁ একটা ব্যাপার ছিল, সেটা তো এখন নেই, সবটাই হই হই করে হয়। তার মধ্যে দেখছি স্মার্টনেস একটা ডেফিনেটলি এসছে, কারণ এখনকার ডিরেক্টররা তো অনেক বেশি বিদেশি ছবি দেখে, তার থেকে নেয়ও, সব কিছু করে, সব মিলিয়ে সেইটা একটা আছে। কিন্তু সাবজেক্টের দিক থেকে আমি খুব একটা কিছু দেখতে পাচ্ছি না, মানে ওভারঅল বলছি। একজন দুজন হয়তো করছি, কিন্তু মানে আমাদের সময় না সাবজেক্টগুলো অনেক বেশি গভীরে যেত আমার ধারণা, যদিও অনেকটাই সাহিত্যভিত্তিক ছিল। সে এখন তো সেটা পুরো উল্টে গেছে। যাই হোক, মানে কি করে বোঝাবো, অনেক কিছু ছুঁয়ে যাওয়া হচ্ছে, ভিতরে যাওয়া হচ্ছে, ভেতরটা একটুখানি স্মার্টনেস অনেক এসে গেছে ডেফিনেটলি। আমি একদিন বিদীপ্তার দিকে জিজ্ঞাসা করেছিলাম যে বিরসাদা, রাজাদা, বিলবো যখন একসাথে হয়, 3 জন ডিরেক্টর কি আলোচনা করবো? বলছে ওরা খাবার নিয়ে আলোচনা করে। এটা কি হতাশাজনক। আমি ভাবলাম গদার ফদার নিয়ে আলোচনা হবে, তোমরা চিতল মাছের মুঠে নিয়ে আলোচনা করছো। বেড়ানো আর খাওয়া এছাড়া মানে এইসবই বিলবো আসা মানেই হচ্ছে যত রাজ্যের মাংস আর কি চারিদিকে সেই সবে, মানে ওখান থেকেও আমাদের অর্ডার আসে, এই করে এটা পাঠাও, মানে সবই হচ্ছে রেডমিটের ব্যাপার, আগে যে কোনো রেডমিট আর কি, এইসব বেশি হয়। আর ওরা তো মানে বিলবো তো কাজের কথা মানে একদম ফাইনাল না হলে কখনো বলে না। আমার 3-এর সময় 3 ছবিটা 3-এর সময় বিলবো যেদিন মিস্টার বচ্চন সাইন করেছেন, তার আগে তো কত দিনের একটা প্রচেষ্টা আছে, সাইন করেছে সেদিন আমাদের ফোন করে বলেছে, এবং ওর স্ত্রী মিনিও জানতো না। মিনিও বলে মামাম তোমাদের যখন বলেছে আমাকেও তোমাদের ফোনের পরে আমাকে বলেছে, মানে এতটাই ও গোপনীয়তা। কোনো ধারণাই ছিল না যে কি নিয়ে ভাবছে, কি কাজ করছে, কিচ্ছু বলে না। তার পেছনে তো অনেকটা সময় গেছে। উনি যেদিন সাইন করলেন সেদিন এটা একদম উল্টো, বিশ্বাস ঠিক উল্টো আর কি। আজকে তোমাদের দুজনকেই এই প্রশ্নটা, তোমরা দুজনেই টেলিভিশনের শুরুর সময়টা দেখেছো, শুরুতেই থেকেছো, কিন্তু একটা সিনেমার যেভাবে তাকে পুনর্বিবেচনা,
পুনর্পর্যবেক্ষণ করা হয়, আজকে তোমাদের কাজগুলোর সেরকমভাবে ফিরে যাওয়ার চান্স খুব কম, তাদের আর্কাইভে রেখে আর্কাইভাল ভ্যালু জাজ করার চান্স খুব কম, তারা সময়ের গর্ভে অনেকগুলো হারিয়ে গেছে। এটা কোথাও মন খারাপ করে না? হ্যাঁ, আমার তো খুবই মন খারাপ করে, খুবই মন খারাপ করে। আর ওই যে একটা কথা বলছো না রাজা, গভীরতা, এখন এত গভীরতার অভাব, বেশিরভাগ আমি মানে সবার কথা বলছি না, গভীরতার অভাব, ভীষণ শালোনেস তো এখন, মানে কাজেই ওই কাজগুলোর প্রতি যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করবে এটার তো আর নেই। এবং আমার খুবই মন খারাপ করে। বা আমি যে ধরনের অনুষ্ঠান করছি, স্টেজ প্রোগ্রামস করি রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো স্পন্সর পাওয়া যায় না, নিজের পয়সা খরচ করে কত আর অনুষ্ঠান করা যায়। কাজেই আমার অনেক দিক থেকেই বেশ আক্ষেপ আছে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আজকাল যেটা বেশ কিছুদিন ধরে হয়েছে, একটা কোনো ছবি রিলিজ হলো বা ওটিটিতে এলো, সেটা নিয়ে তো মানে মনে হবে যে না মানে সিনেমার হিস্ট্রিতে সবচেয়ে ভালো ছবি হয়েছে এবং ফেসবুকে একদম ভরে যায়। আবার সবাই বলে কি দেখোনি এখনো। তো ওরকম দু একটা দেখে এতটা হতাশ হয়েছি যে তারপর থেকে এখন যেই কেউ ভালো বলে সেই বুঝে নি যে না আমি দেখবো না, এই অবস্থা হয়েছে। কি কি সমস্যাটা কি হচ্ছে, কোথায় গিয়ে আমরা গল্পটাকে মিস করে যাচ্ছি? বলি ওই যে ওই ওই শব্দটাই ঠিক, ভেতরে না যাওয়া, কোন রকম একটা কায়দা করা বা কিছু করা। এটার পিছনে কিন্তু আরেকটা জিনিস এটা আমার মনে হয়েছে, আমরা আমাদের ছোটবেলায় এই যেমন চৈতালি দিদিকে বাসে দেখেছি, পঙ্কজ সাহাকেও রাস্তায় দেখেছি, মেঘে ঢাকায় তারায় যিনি সুপ্রিয়া দেবী প্রেমিক করেছিলেন সেই নিরঞ্জন তো দীর্ঘদিন আমাদের সঙ্গে বাসে করে ফিরতেন, সুনীল মুখার্জি। আর এখন একটি সিরিয়ালে একবার মুখ দেখালেই সে একটা গাড়ি কিনে নিচ্ছে এবং সে ডিট্যাচ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের লাইফের থেকে। এটা কি একটা বড় কারণ নয় যে আমরা কেউই আর সাধারণ মানুষের জীবনের সাথে নিজেদের সম্পৃক্ত করে রাখি? মানে চৈতালিদির পপুলারিটি ওই সময়, আজকে আমি অবিশ্বাস্য লাগবে যে বাংলায় হেন মানুষ ছিল না। হ্যাঁ, মানে আমি যখন বাসে করে আসছি সে আমায় যখন দেখছে, আবার তো সন্ধ্যেবেলা আমাকে টেলিভিশনে দেখছে, কিন্তু এখন এত সহজে একটা গাড়ি নিয়ে ডিট্যাচ হয়ে যাওয়া যায়। হ্যাঁ, এটা খুব অদ্ভুত লাগে। মানে বেশ কিছুদিন তো আমি সিরিয়াল করেছি যে মানে ওই পাড়ায় অনেক দিনই বহুদিন যাতায়াত করেছি, ফলে তো তুমি নেগেটিভ ক্যারেক্টারও করলে, প্রচন্ড নেগেটিভ ক্যারেক্টার করতাম। আমার ভীষণ ভালো লাগে। না কিরণমালা, আমি হচ্ছে নেগেটিভ করেছি খুঁজে বেড়াই কাছের মানুষ বলে না, সেটাতে তো ভয়ঙ্কর, সে এরকম টিপ করে একটা মানুষ, পাউলি আবির, পাউলির মধ্যে প্রথম কাজ না, না পাউলি আমার সঙ্গে তখন লিড হিসেবে, না পাউলি আমার সঙ্গে তমসা রেখা করেছিল, তার আগে পাউলি শুরু করলো তিথির অতিথি, তারপরে ওই তমসা রেখা, হ্যাঁ তারপরে। তো সেই সেরকম একটা সুদেশনা আমাকে, আমি বললাম সুদেশ কি এটা পারবো, তুমিই পারবে, একদম উল্টোটা করবে তাহলে পারবে, এরকম বললো। তো অনেক দিন ধরে সেটা চলছে। তারপরে অনেক করেছি, মানে আমি যখন ছাড়লাম তখনও একটা, যেটাতে ঈশা প্রথম এলো, ঝাঁঝ লবঙ্গ ফুল, সেটাতে ওর এখন আমায় দিম্মা বলে, কারণ দিম্মার ক্যারেক্টার করেছিলাম এবং দিম্মা হচ্ছে দাদু বলে, সেটাতে মানে প্রায় পুড়িয়ে মারছি লোককে এরকম, মানে তাকে ওই নাতবউকে এরকম টাইপের একটা ক্যারেক্টার ছিল। কিন্তু আমার করতে আরো ভালো লাগে ক্যামিও, যেরকম গোয়েন্দাগিন্নিতে করেছিলাম, খুব মজার, ওটা খুব মজার ক্যারেক্টার ছিল। ওইরকম ধরনের রোল আমার করতে ভালো লাগে, যেটা আমি নই সেটা আমার করতে বেশি ভালো লাগে। তবে রাজার একটা সিরিয়াল বলছে, সেটা একটা ফিল্মে আমারই স্ক্রিপ্ট ছিল আর আমি অভিনয় করছিলাম, সেটা আবার একদমই আমার মতো একটা ক্যারেক্টার। উৎসবের দিন বলে, চিত্রা সেন ও আর রিমঝিম মিত্র। এমনিতে বেশিরভাগই মানে রবিও যারা যে প্রোডাকশনগুলো করেছে সেগুলোতেও সব মানে একটু নেগেটিভ একটু আছে এরকম, আর সেটা আমার মজা লাগতো করতে। তোমার চৌকাঠ বক্স অফিসে আগুন না লাগালেও যথেষ্ট প্রশংসিত, যথেষ্ট লোক দেখেছে এবং লোকে বলেছে। তারপর আর কিছু পেলে না বা কিছু এলো না রাস্তায়? প্রায় স্ক্রিপ্ট নিয়ে বসি, ছবিটা হয়ে গেলে স্ক্রিপ্ট নিয়ে আর বসা যায় না। মানে স্ক্রিপ্টটাকে তো পাল্টাতে কল্পনা করতে করতে অনেক দূর অব্দি, এটা আমায় কে বলেছিল মনে নেই, আমি আজকাল বলি যে একবার ফিল্মটা হয়ে গেলে সেই স্ক্রিপ্টটা নিয়ে তো আর কিছু করা যায় না। তা নয়, অনেকগুলো আছে,
একটা প্রায় 10 বছর ধরে একটা স্ক্রিপ্টের পেছনে আমি এবং একজন মানুষ আমাকে প্রমিস করেছিল, সেটা একটা ওই ইংল্যান্ডে তো শ্যুট করলে একটা সাবসিডির ব্যাপার। তো এরা বাঙালি ছেলে থাকে ম্যানচেস্টারে, তারা ওই ছবিটা করেছিল টিক্কা কি যেন চিকেন টিক্কা মশালা বলে, প্রথম মানে একটা অল্প বাজেটের ছবি। তো তারা আমাকে বললো, তো আমি আমার একটা গল্প ছিল সেটা সেরকমভাবে কলকাতা এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গা এটা নিয়ে, তার জন্যে সম্রাট চক্রবর্তীর সঙ্গে কথাও বললাম, কলকাতায় এসেছিল ও মেন রোল। একটা ইম্পর্টেন্ট রোলের জন্যে ইলেকট্রা উইডাম্যান মানে হচ্ছে ইজাবেলা রোজেলিনির মেয়ে, তার সঙ্গেও কথা হলো। কিছুদিন পর ইংল্যান্ডটা চলে গেল ফ্রান্সে, মানে এই আমার যে প্রডিউসার সে বলছে এটা না ফ্রান্সে গেলে আরও বেটার হবে। এবার সেখানে এবার ফ্রান্সের দু একজন বেশ নাম করা ক্যারেক্টার অ্যাক্টর, আমি নাম মনে পড়ছে না নাম, এরকম। তারপর সেটা চলে গেল ক্যানাডা। তো এইটা করতে করতে না 10 বছর হওয়ার পর আমি বললাম যে না এটা হবে না, ব্যাস। আমরা এইটা একটা বুঝেছিলাম যে ও ঘোরাচ্ছে, কিন্তু রাজা তো বুঝতে পারে না। এটা একটা সাংঘাতিক স্ক্রিপ্ট, এটা যদি হতো খুব ভালো হতো, খুব ইন্টারেস্টিং হতো। আর এছাড়াও এক টুকরো চিঠি বলে আবুল বাশারের একটা গল্প, ওনার তো আমি একটা টেলিফিল্ম করেছিলাম অন্য নকশি বলে, যেটাতে পীযূষ বাউলের রোল মানে ফকিরের রোল করেছিল পীযূষ গাঙ্গুলি, ওকে দিয়ে 12খানা গান গাইয়েছিলাম। তো এই এক টুকরো চিঠি গল্পটাও সাংঘাতিক একটা গল্প, এই যে তালাক ব্যাপারটা নিয়ে খুব অ্যাকচুয়াল কি হয়। তো সেটা ঋতুপর্ণা খুব ইন্টারেস্টেড হয়েছিল, ও বাসারদাকে কিছু টাকাও দিয়ে দিয়েছিল। তারপরে আর জাস্ট হলো না। আমি এনএফডিসিতে দিয়েছিলাম, এনএফডিসি স্ক্রিপ্ট কমিটি অ্যাপ্রুভ করলো, ওপরে গিয়ে আটকে গেল, কারণ এই সাবজেক্ট নিয়ে ওরা খুব বুঝতে পারছো খুব মানে হ্যাঁ অনেকে রেগে যেতে পারে। হ্যাঁ, তো এই দুটো ফ্যাক্টর খুব এছাড়া আরও আছে। আমার এখন লোকে বলি যে ওই কি রমকম যদি কেউ করতে চায় আমার কাছে আছে, খুব সিরিয়াস কিছু করতে চায় আমার কাছে আছে। কিন্তু বিলি কি নাম যেন, বিলি চ্যাটার্জি বোধহয় অনেকের কোনো ছবি প্রডিউস করেছে, তার সঙ্গেও একটা যোগাযোগ হয়েছিল, কিন্তু সে এখন নিজেই বোধহয় অনেকগুলো কাজ হতেও হয় না। যেমন একটা সৌমিত্রদাকে নিয়ে একটা হ্যাঁ এইটা বলি, সৌমিত্রদাকে ভেবে, সৌমিত্রদা এক্স্যাক্টলি যেরকম, মানে এটার পেছনে আমার একটা বিরাট রাগ ছিল যে সৌমিত্রদা শেষ বয়সে যা কাজ করে গেছেন না, সব কাজগুলো খুব বাজে ক্যারেক্টার্স, বোকা ক্যারেক্টার্স করানো হয়েছে। হ্যাঁ ময়ূরাক্ষী তো কে বানিয়েছে সেটাও দেখতে হবে, আমি বলছি জেনারেলি। আর সৌমিত্রদা সব কাজ করতেনও, বলতাম সৌমিত্রদার সঙ্গে আমার প্রচণ্ড বন্ধুত্ব ছিল আর কি, তো বলতাম না ঠিক আছে। এইবার সৌমিত্রদাকে ভেবে একটা স্ক্রিপ্ট করা হলো, যে ক্যারেক্টারটা সৌমিত্রদা ছাড়া কেউ পারবে না। সৌমিত্রদা ভীষণ এক্সাইটেড স্ক্রিপ্ট শুনে, এই কোথাও দেখা হয়নি, এই কবে হচ্ছে ওটা, আপনার ঠিক আছে। করতে করতে একটি মেয়ে, সে মিডল ইস্টে থাকে, তার হাজব্যান্ড ও ইভেন্ট ম্যানেজার, মানে এই বাংলাদেশে তারপরে অন্যান্য জায়গায় এখানকার ট্যালেন্ট নিয়ে গিয়ে করে। অনুসরা এই স্ক্রিপ্টটা আমার কাছে শুনেছিল এবং খুব ভালো করেছিল। বলছিল দাদা আমার তো এই যোগাযোগগুলো কিন্তু নেই, যদি একটা কিছু হয় আমি বলবো। হঠাৎ আমাকে বললো যে আইসিআইসিআই ব্যাংকের এলিট কাস্টমারদের জন্যে ঢাকায় মাঝে মাঝে রোববার দিন একটা কোনো অনুষ্ঠান হয়, সেখানে এখান থেকে কেউ গান গাইতে গেল, কেউ কবিতা করতে গেল, এরকম। তো সৌমিত্রদা যাবেন, আর সৌমিত্রদা ট্র্যাভেল করলেই এক সঙ্গে বিলু বা কেউ যায়, তো ওটাতে বিলুকে বাদ দিয়ে আমাকে নেওয়া হলো, কারণ ওখানে একজন প্রডিউসার ইন্টারেস্টেড হয়েছেন। তো প্যান্ডেমিক কবে শুরু হলো, 20 তারিখে অ্যানাউন্স করলো, তোমাদের 23 তারিখের টিকিট ছিল।
1 লাখ, তা তো ওই তোমার পিরিয়ডে এরকম অনেকবার হয়েছে না, তোমার পাকে চক্রে অনেকবার গেছে, আমি নিজে অনেকগুলো সাক্ষী। চৈতালিদি, আজকে যদি আমি সহজকে তোমার কাছে নিয়ে আসি, আমার সন্তানকে নিয়ে আসি, বলি একে দিলাম, তুমি একে 2 বছরে কিভাবে অ্যাঙ্কারিং করতে হয় শেখাও, তাহলে তুমি নিউ জেনারেশনকে কি? আগে তো পড়তে বলবো, একদম ছোট হলে তাদের সহজ পাঠ বলি, তারপরে লীলা মজুমদার বলি, মানে আগে গদ্য তারপরে পদ্য। পড়াটা আস্তে 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 রপ্ত করতে করতে, কথা বলার উচ্চারণ রপ্ত করতে করতে, তারপরে যা শিখতে চায়, কবিতা শিখতে চায়, যা শিখতে চায় সেভাবে করে নিয়ে তারপরে অনেক পড়তে হবে। তারপরে তো তার মানে একটা অ্যাঙ্কারিং করতে গেলে তো অনেকটা জানা দরকার। সেই জানাটা যখন ওর বুঝতে পারবো যে হ্যাঁ অনেক ভাষার টা জেনেছে এবং নিজে নিজে সেন্টেন্স লিখতে পারছে, বানাতে পারছে, তখন তাকে কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে একটা ক্যামেরার সামনে বা স্টেজে দাঁড়াতে হয় সেইটা শেখাবো। এগুলো হচ্ছে আলাদা একটা মানে এখন দেখছি অ্যাঙ্কাররা শুধু বাংলা ভাষায় একটা শব্দ দারুণ শিখেছে, কিন্তু আমি কিন্তু এসেছি রাজাদা আর চৈতালিদির বাড়িতে, রাজাদা কিন্তু চৈতালিদির হাজবেন্ড, কিন্তু চৈতালিদি রাজাদার সাথেই থাকে, এতগুলো কিন্তু আবার কিন্তু কেও বলে কে কি কে মানে কি একটা হয় না, কে কেন কি কেন কি, হ্যাঁ কিউ কি থেকে, কিউ কি থেকে কেন কি। রাজাদা, তোমার মনে হয় যে ক্রাফট, যদি আজকে তোমার কাছে একটা ছবি আমি অ্যাজ এ প্রডিউসার দিই, তোমার ক্রাফট ও কি মানে ক্রাফট কি কখনো আউটডেটেড হতে পারে? সেইটাই আমি জিজ্ঞাসা করছি। তুমি যে ডিরেকশনটা শিখেছো। একদমই না। হ্যাঁ, এখন যেমন অনেক কিছু সুবিধা হয়েছে, যে এই এখানে স্টেডি ক্যাম লাগানো, হ্যাঁ স্টেডি ক্যাম বা আরো তো কি মানে গোপ্রো এসব, সেইগুলো যদি ব্যবহার করতে পারি তাহলে মানে তাহলে সেটা ব্যবহার করব। কিন্তু আমার মানে গল্প বলার যে প্রসেসটার মধ্যে আমি খুব বেসিক জিনিস ব্যবহার করি, প্রবাবলি হলিউড ওই পুরনো, মানে এস্টাবলিশিং শট, ক্লোজ আপস, রিয়াকশন শটস, এইগুলো ভেবেই মোটামুটি করি। তার মধ্যে যদি সিচুয়েশন কিছু ডিমান্ড করে, কোনো উত্তেজনা বা মানে সেইগুলোকে করার জন্য যেটুকু দরকার সেটা। আরেকটা বড় হাতিয়ার হচ্ছে এডিটিং। শুধু তো জোড়া লাগানো কাটা নয়, মানে ওখানেও গল্পকে অনেকটা চলে যায়, যেটা আমার চৌকাঠে দেবালয়ে খুব ইন্টারেস্টিংলি করেছিলাম, যেটা আমিও ভাবিনি ও করেছে, এনহ্যান্সড হয়েছে। আনফর্চুনেটলি ওর গিল্ডের কার্ড ছিল না বলে ওর নামটা জানি, আমার নাম গেছে। এটা যে কি মানে বিচ্ছিরি ব্যাপার, যাই হোক। তো আমি ওই একটুখানি ওই আগের ঢংটাই আমার কাছে পরিষ্কার আছে। তারপরে আমি কিন্তু ইয়ে করতে পারি, চট করে নিজেকে এই যে নিতে পারবো, সেটা আমার মনে হয় ডিপেন্ড করছে সাবজেক্টের ওপর। কিছু মিস করো এখন? হ্যাঁ, কি মিস করো? ওই আমার তো সবচেয়ে বেশি বন্ধুত্ব ক্যামেরা, তো রোজ রোজ ক্যামেরার সামনে দাঁড়াই না, বা মাঝে মাঝেও এখন দাঁড়াই না, খুব কচিত কখনো বসতে পারি, ক্যামেরাকে মিস করি। তুমি শাশ্বতী দি, তোমরা মিলে একটা কিছু মানে বাচিকের জন্য চালু করলে না কেন? তোমরা আমি একটা অনলাইন ক্লাস নেই, কিন্তু সেটাও বাড়াতে পারিনি, মানে ওই ওঠে চাইনি। কিন্তু সত্যি যদি মিস করি তাহলে সেটাকে মানে ক্যামেরাকে আমি মিস করি। কারণ এবার তো 50 বছর হলো, তার মধ্যে আমি বলছি যে 25-26 বছর অবধি প্রায় রোজ ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তারপরে আমাদের ওই রেগুলার অ্যানাউন্সমেন্ট, মানে নমস্কার দূরদর্শন কেন্দ্র কলকাতা বলাটা বন্ধ হয়ে গেল, কারণ 24 আওয়ার্সের চ্যানেলের সেইটা ছিল না। কিন্তু সেই সময় আমি প্রচুর প্রোগ্রামস করেছি, হ্যাঁ, নানান সেকশন থেকে, বিশেষ করে ঘরের বাইরে বলে মেয়েদের যেটা সেকশন, সেটা থেকে প্রচুর প্রোগ্রামস করতাম। আর এখনও যখন আমি কিছু করে, এই যে আজকে আমি ক্যামেরার সামনে বসেছি, এটাতে যে আমার আনন্দ হবে সেটার রেশ বেশ কিছুদিন থাকবে এবং আমি খুব ভালো থাকবো। না, ভালো আমি এমনি সবসময় থাকি, কিন্তু আরো একটু ভালো থাকবো আর কি। এই মানে তারপরে সিরিয়াল তো একটা সময় ছেড়ে দিলাম, 2017
কেন ডিসাইড করলে? আমি না ওখানে পারছিলাম না, মানে ডিসিশন নিতে খুব কষ্ট হয়েছে, কারণ অতগুলো টাকা তো আমি যা কাজ জানি তার অতগুলো টাকা আর কিছুতেই পাবো না। কিন্তু প্রত্যেক দিন তখন তো আবার ওই 9:30 শেষ ব্যাপার, 9:28 শেষ ব্যাপারটা ছিল না, তখন তো রাত্রি হচ্ছে। হ্যাঁ চলছে। সে সময় আমি 2টো সিরিয়াল একসঙ্গে করতাম, আমার মানে শরীরে দিত না। দ্বিতীয়ত যেটা হতো, আমার পড়াশোনা লেখালেখি কিছুই হতো না। মানে যদি একটা বই নিয়ে যাই মেকআপ রুমে বসে বেশিক্ষণ সেটা পড়া যায় না, লেখালেখি তো ছেড়েই দিলাম। এসব ভাবলাম যে কোনটা আমার, মানে যেটাতে আমি আনন্দ পাচ্ছি সেটা করব, না আমি রোজগার করার জন্য এই কাজটা করব, সেটা ছেড়ে দিলাম। কিন্তু এখন মাঝে মাঝে যে কষ্ট হয় না তাও নয়, সেটাও আমি কনফেস করছি যে কষ্ট আমার একটু হয়, কিন্তু মিস করার কষ্ট ভালো, জানো তো, হ্যাঁ। গিয়ে অপছন্দ হওয়ার কষ্ট থেকে। হ্যাঁ সেটার বট, গিয়ে তোমার মতন সিনিয়রকে 6 ঘন্টা বসিয়ে রাখা, যে সকাল 8টায় নিয়ে যাচ্ছে, সন্ধ্যা 8টায় শর্ট দিচ্ছি প্রথমে, এরকম হয়েছে। করার কষ্টটা বড় একটা রোমান্টিসিজম আছে। হ্যাঁ ঠিক ক্যামেরার প্রতি। আচ্ছা, তুমি একজন অত্যন্ত আধুনিক শ্বশুর, আধুনিক স্বামী পেয়েছো, তা সত্ত্বেও মনে হয়েছে যে এই সময় তুমি মহিলা হয়েছিলে বলে তুমি কোথাও গিয়ে আরেকটু খুলতে পারতে, আটকে গেছো? ওরা যে আমাকে মানে না এই দুজনের বাইরেও তো তোমাকে সমাজ, এই দুজন মানুষ তোমার পাশে রয়েছে, এবং আমার বাবা ছিলেন, তার বাইরেও তো একটা বৃহত্তর সমাজ রয়েছে যারা এতটা আধুনিক নয় যতটা হরিসাধন বাবু বা রাজাদা। না, আমাদের পরিবার বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সার্কেলটা না সবাই খুবই আধুনিক, মানে আমরা বলতে পারি আধুনিক না হলে সেই সার্কেলে ঢোকেনি একদম, তাই তাদের সঙ্গে মিশিও না। মানে যারা মানে আমি বলছি, মানে আমার তো যাদবপুরেও মানে তখনও ছিল আর এখনো আছে, মানে মেয়েদের মধ্যে যেমন শাড়ি গয়নার গল্প করছে, যদিও আমি একটা বুটিক চালাই, সবই করি, কিন্তু সেটা আমার একটা শিল্প চর্চার ব্যাপার, কিন্তু ওই সারাক্ষণ সব গল্প করছে বা পরনিন্দা চর্চা করছে, যেটা আমি একদম করি না। তো সেই সার্কেল থেকে আমি নিজে বেরিয়ে আসি, ফলে আমার এই যে বিদীপ্তাদের বন্ধুরা আমাদের বন্ধু, সব মানে ইয়াং জেনারেশনের সঙ্গেও মিশি, সব মিলিয়ে সবাই দেখি আধুনিক। আর যারা খুব একটা আধুনিক নয় সেটা বুঝতে পারি, তার মানসিকতা, তাদের সঙ্গে আর যোগাযোগ রাখি না। রাজাদা, সামনের দিকে তাকিয়ে কি দেখছো, বিয়ের কাজ বা সব মিলিয়ে? না ভাবছি একটু নেও করতে হবে আর কি। হ্যাঁ, এখন তো প্রচুর প্রডিউসার, কিন্তু মুশকিলটা তো আবার সেরকমই। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আবার এই গিল্ড এসে প্রডিউসারকে ভয় দেখাবে, তারপর প্রডিউসার চলে যাবে, এইটা যদি হতে থাকে তাহলে তো কিছু, এটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, এত ডিসগাস্টিং লাগছে। না এমনি আমার খুব মানে আশাবাদী একটা আছে তো নিশ্চয়ই, হয়তো স্ক্রিপ্টগুলো নিয়ে নাড়াচাড়া করি কেন আর কি, সেটাই। আমরা ভাবছিলাম যে সৌমিত্রদাকে নিয়ে যে গল্পটা, সেটা যদি করার মতন কেউ এগিয়েও আসে, সৌমিত্রদার ওই রোলটা না কেউ পারবে না এখানে, জাস্ট পারবে না, কেউ না। নামটা তো সৌমিত্র চট্টোপাধ্যায়, অত সহজে তো আর ওইভাবেই লেখা, মানে ওর মতো করেই একদম। ওটা যদি হিন্দিতে ভাবি তাহলে হয়তো কেউ একজন ভাবা যেতে পারে, ওইটা একটা। আর ওই যে বললাম, আমার একটা রমকম আছে, যদি কেউ চায় তো আমি দিয়ে দেবো, করে দেবো স্টার্ট করে, ওইরকম আর কি। তো এই ছিল আজকে আমাদের সহজ কথার এপিসোড। আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এলাম দূরদর্শনের প্রথম দিককার মানুষদের কথা, যারা নিজের হাতে এই দূরদর্শনকে জন্ম দিয়েছে। আর দূরদর্শন বলতে শুধু একটা চ্যানেল ভাববেন না, আমরা দূরদর্শন বলতে পুরো টেলিভিশন সেটটা বুঝতাম। কাজেই দূরদর্শন মানে শুধু DD1 DD2 নয়, দূরদর্শন মানে আপনার আমার সামগ্রিক ছোটোবেলা। সেই ছোটোবেলার হদিশ নিয়ে এলেন দুজন মানুষ, চৈতালিদি, রাজাদা। আমার এই গেঞ্জি বানিয়ে দেয় বংনেট, আপনাদের যদি কেনার থেকে ওদের নিচে যাচ্ছে কি সব, ওখান থেকে কিনে নেবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সহজ কথাকে। নমস্কার।